আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং অ্যান্ড রিপোর্টিং এর একটা সিরিজ আইএএস আইএফআরএস লার্নিং সিরিজে। তো আমরা আজকে দেখব আইএফআরএস 9, যা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট নামে পরিচিত। আইএফআরএস 9 এর একটা পার্ট, ক্লাসিফিকেশন অফ ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। এই অংশটা আমরা আজকে কভার করার চেষ্টা করব। তো আমাদের আইএফআরএস 9টা আমরা প্রফেশনাল লেভেল পিএলএ বা অ্যাডভান্স লেভেলে যেসব বিষয় কভার করি বা যেসব বিষয় থেকে পরীক্ষায় আসে, অঙ্ক আসে, এগুলো একটু দেখার চেষ্টা করি। আইএফআরএস 9টা অনেক বড় বিষয়। তো এর মধ্যে আমরা 4টা ভাগে ভাগ করেছি। একটা আজকে যেটা দেখব, ক্লাসিফিকেশন অ্যান্ড মেজারমেন্ট ফাইন্যান্সিয়াল অ্যাসেট এট অ্যামোর্টাইজ কস্ট, ফেয়ার ভ্যালু থ্রো ওসিআই অ্যান্ড ফেয়ার ভ্যালু থ্রো প্রফিট অর লস। ফাইন্যান্সিয়াল অ্যাসেট, ফাইন্যান্সিয়াল লাইবিলিটিসগুলো অ্যামোর্টাইজ কস্ট, ফেয়ার ভ্যালু থ্রো পিএল, অন ক্রেডিট রিস্ক অ্যাডজাস্টমেন্ট এবং রিক্লাসিফিকেশন রুলস ইত্যাদি আমরা দেখার চেষ্টা করব, বা এগুলো আসে পরীক্ষায়। আর আইএস 32 এটা আসলে ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্টের, বাট আইএফআরএস 9-এর আগে আইএস 32 ছিল। তো এখনো এটা অ্যাক্টিভ আছে এই স্ট্যান্ডার্ডটা। এখানে প্রেজেন্টেশনের কিছু বিষয় আছে, অর্থাৎ একটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট কাকে বলে, ফাইন্যান্সিয়াল অ্যাসেট কি, লাইবিলিটি কি, এগুলোর বেসিক ডেফিনেশন এবং ইকুইটি কিভাবে ক্যালকুলেট করতে হয়, স্কোপ, এক্সেপশন, সাবসিডিয়ারি, এসসিএল বা এমপ্লয়ি বেনিফিটের কিছু জিনিস ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট থেকে বাদ দিয়েছে এগুলো, এবং সাবস্টেন্স অফ আর ফর্ম। অর্থাৎ আপনারা জানেন, আমরা যখন প্রেফারেন্স শেয়ার ইস্যু করি, তো প্রেফারেন্স শেয়ারটা নামে শেয়ার হলেও এটা আসলে লাইবিলিটিজের পাশে দেখানো হয়। তো এই ইস্যুটা এবং এটা কোন কোন শর্তে দেখানো যাবে, পাশাপাশি একটা কমন আইটেম পরীক্ষায় আছে, এটা হচ্ছে কম্পাউন্ড ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। আইসিবিতেও অনেকবার এসেছে। অর্থাৎ একটা ইনস্ট্রুমেন্ট যা কনভার্টিবল, একটা পর্যায়ে 3 বছর বা 5 বছর শেষে, বা এটা ম্যাচিউরিটি শেষে ডেট ইনস্ট্রুমেন্ট, বাট এটা একটা নির্দিষ্ট অ্যামাউন্টের শেয়ারে কনভার্ট করার স্কোপ আছে। এই ধরনের ইনস্ট্রুমেন্ট যখন ইস্যু করা হয়, তখন এটা একই সাথে লায়াবিলিটি এবং একই সাথে ইকুইটি ইনস্ট্রুমেন্ট। তো লায়াবিলিটি পার্টটা কত হবে এটা ভ্যালুয়েশন করে, ইকুইটি পার্টটা কত হবে, এগুলো আইএস 32 ইয়ে থেকে। তো এটা আমরা হয়তো অন্য কোনো একদিন কভার করব। আর ইম্পেয়ারমেন্ট বা এক্সপেক্টেড ক্রেডিট লস, ইসিএল, এটা থেকেও অঙ্ক এসেছে। আগে আসতো না, বাট এখন যেহেতু আসছে, এটা আমাদের জানার প্রয়োজন আছে। স্টেজ 1, স্টেজ 2 বা স্টেজ 3-তে থাকতে কীভাবে হয়। তো এটা একটা অঙ্ক আমরা আসলে সলভ করে দেখিয়েছি, বাট এটার বেসিক পড়াটা হয়তো আমরা ক্লাস করি নাই। আর লাইফ টাইম ইসিএল কি, 12 মান্থ ইসিএল কি, হ্যাঁ, কীভাবে ইন্টারেস্ট ক্যালকুলেট করতে হয়, এটা অ্যাপ্লিকেশনটা কীভাবে হবে, ইত্যাদি বিষয়ে এটা আলাদা একটা পার্ট। তো আইএফআরএস 9টা আপনি 4টা ভাগে ভাগ করে পড়বেন। আর নিচে 3 দেওয়া আছে, এটা আসলে 4 হবে। হেজ অ্যাকাউন্টিং, তো হেজ অ্যাকাউন্টিংটা একজন বলছেন যে হেজিং কিনা, না, হেজ অ্যাকাউন্টিং এবং হেজিং এর পার্থক্য আছে। তো হেজ অ্যাকাউন্টিংটা অ্যাডভান্স লেভেলে বা কর্পোরেট রিপোর্টিং এর পার্ট, ওখানে সিলেবাসে আছে, সম্ভবত প্রফেশনাল লেভেলে সিলেবাসে নাই। এখানে ফেয়ার ভ্যালু হেজ, ক্যাশ ফ্লো হেজ এবং নেট ইনভেস্টমেন্ট হেজ, এই 3 ধরনের হেজের কিভাবে জার্নাল দিতে হয় বা কী কী বিষয় ক্যালকুলেট করতে হয়, মেজারমেন্ট করতে হয় ইত্যাদি, এবং হেজ ইফেক্টিভনেস এবং ডকুমেন্টেশন রিকোয়ারমেন্ট ইত্যাদি দেখা হয়। তো আমরা এই 4টা পার্টের ক্লাসিফিকেশন অ্যান্ড মেজারমেন্ট এটা দেখব আজকে। তো আপনারা আশা করি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন এবং সাউন্ড ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আমি একটু প্রসিড করতে চাচ্ছি। জি ভাই, ঠিক আছে, সাউন্ডও ক্লিয়ার এবং ওকে, দেখতেও পাচ্ছি। ওকে, থ্যাংক ইউ। তো আপনারা যখন আইএফআরএস 9-এর ক্লাসিফিকেশনটা পড়বেন, তখন বইয়ে অথবা গুগলে সার্চ দিলে এই ধরনের একটা ছবি পাবেন। আমি 2টা ছবি দিয়েছি, এরকম বিভিন্ন ধরনের ছবি আছে। তো এটা দেখে আসলে একটু বেশ জটিল মনে হয়, মানে ডেট ইনস্ট্রুমেন্ট বলতেছে, আবার ইয়েস নো, ইয়েসও 3টা 4টা, তারপর দেখা যাচ্ছে ফেয়ার ভ্যালু ডেজিগনেশন নো, অ্যামোর্টাইজ কস্ট নিচে লেখা, মানে একটু কেমন যেন ক্লামজি মনে হয় যে জিনিসটা
পরে বোঝা যায়, দেখলে তীর চিহ্নগুলো দেখলে ফলো করলে বোঝা যায়, বাট কোনটার পর কোনটা হবে, আসলে কি হবে, হ্যাঁ, কি বোঝাতে চাইছে, এটা বোঝাটা একটু আমার কাছে অন্তত কঠিন মনে হতো। যদি আমি আইএফআরএস 9 এগুলো আমি অ্যাকচুয়ালি শিখেছি 2016-17 এরকম দিকে। তারপরেও এটা বেশ কঠিন মনে হয়েছে আমার কাছে। তো এরকম আরেকটা চিত্র আছে, অলমোস্ট সেম। অর্থাৎ আপনি ডেট ডেরিভেটিভ বা ইকুইটিকে আপনি অ্যামortization কস্ট হবে নাকি ফেয়ার ভ্যালু হবে, অথবা ফেয়ার ভ্যালু পিএল বা ফেয়ার ভ্যালু ওসিআই হবে, কি কি শর্তে হবে, কখন ইয়েস নো হলে হবে, এটা জানা। তো আজকের ক্লাসের উদ্দেশ্য আসলে এটাকে আমার টার্গেট হলো যে এই বিষয়টাকে ইজি করে আপনার কাছে উপস্থাপন করা, এবং আপনি যেন একটা অ্যাসেট, ফাইন্যান্সিয়াল অ্যাসেট, অথবা আপনি একটা ইকুইটি কিনেছেন, সেটা এজ এ ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা ডেট ইনস্ট্রুমেন্ট আপনার হাতে আছে, আপনি বলতে আপনার কোম্পানির, তো এটা ভ্যালুয়েশনটা কিভাবে করবেন বা এটা কোন ক্যাটাগরি আন্ডারে পড়বে এটা বোঝা। অর্থাৎ এই গ্রাফটা ইজি করে দেওয়া প্লাস আনুষঙ্গিক কিছু কথাবার্তা বলা, এটাই হচ্ছে আজকের ক্লাসের উদ্দেশ্য। তো আশা করি আজকের ক্লাস শেষে আপনি এই ধরনের গ্রাফ দেখলে ইজিলি বুঝতে পারবেন, অথবা গ্রাফ ছাড়াই বা চার্ট ছাড়াই আপনি নিজে নিজে ডিসাইড করতে পারবেন যে কোন ইনস্ট্রুমেন্টটা কিভাবে মেজারমেন্ট বা রিকগনাইজ করা হবে। এবং আমরা শেষে একটা টেস্টও নিব যে আমরা শিখতে পারলাম কিনা। তো এখানে আর সময় নষ্ট করছি না, আমরা সামনে দেখছি। এটা আসলে আমরা পরে এর মধ্যে পড়ার মধ্যে আমাদের এটা শেখা হয়ে যাবে আর কি। তো আমাদের ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট বা ফাইন্যান্সিয়াল অ্যাসেট কি, লায়াবিলিটি কি, এগুলো সিম্পল ডেফিনেশন হয়তো আপনারা জানেন যে অ্যাসেটের যে নর্মাল ডেফিনেশন সেটার কাছাকাছি মিল আছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট। তো ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমরা ডেফিনেশনের দিকে যাচ্ছি না, আমরা সরাসরি এক্সাম্পলে চলে আসছি। আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাসেট, বাট সেটা হতে পারে একটা ডেট ইনস্ট্রুমেন্ট। অর্থাৎ আপনি কোম্পানি, আপনি একটা ডেট কিনেছেন, কমার্শিয়াল পেপার কিনেছেন বা ট্রেজারি বিল কিনেছেন, বন্ড কিনেছেন, নর্মালি কর্পোরেট বন্ড কেনা হয়। তো এগুলো আপনার জন্য অ্যাসেট, কিন্তু অন্য কোম্পানির ডেট ইনস্ট্রুমেন্ট এটা হতে পারে। অথবা আপনি একটা ডেরিভেটিভ কিনেছেন, যেটা আপনারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট বা এফএম এর কোর্সে পেয়েছেন, যে ফরওয়ার্ড, ফিউচার, অপশন, সোয়াপ, 4টা কমন টাইপস অফ ডেরিভেটিভ। তো সোয়াপের টাইপস আছে, যেমন ইন্টারেস্ট রেট সোয়াপ, কারেন্সি সোয়াপ, কমোডিটি সোয়াপ, এরকম। তো আপনার হাতে হয়তো ডেরিভেটিভ থাকতে পারে, অথবা আপনার কাছে ইকুইটি ইনস্ট্রুমেন্ট আছে, অর্থাৎ অন্য একটা কোম্পানির শেয়ার আপনি কিনেছেন। তো অন্য কোম্পানির শেয়ার আমরা যখন 50%-এর বেশি কিনি, তখন আমরা সাবসিডিয়ারি দেখাই এবং কনসলিডেট করি। আর যদি 20% থেকে 50%-এর মধ্যে আমাদের ইনভেস্টমেন্ট হয়, তখন এটাকে আমরা বলি অ্যাসোসিয়েট, এবং এটাকে আমরা ইকুইটি মেথডে অ্যাকাউন্টিং করি। ইকুইটি মেথড কি আমরা কনসলিডেশনের ক্লাসে বলেছি। আর এখানে আমরা যে আলোচনা করব যে ইকুইটি ইনস্ট্রুমেন্ট, এর মানে হচ্ছে আপনার যে অংশটা কিনা সেই কোম্পানির আপনি 20%-এর কম, সে ফর এক্সাম্পল 1% থেকে আপনি 19% বা 20% পর্যন্ত আপনি শেয়ার কিনেছেন। তো সেই শেয়ারগুলোর ভ্যালুয়েশন আপনার কোম্পানিতে কিভাবে দেখাবেন, এটা হচ্ছে আমাদের আলোচনা। তো এই কমন টাইপসগুলা, এইগুলা আশা করি আপনারা জানেন। অর্থাৎ ব্যাংক ডিপোজিট কাকে বলে, মানে ব্যাংকে টাকা রাখলে সেটা ব্যাংক ডিপোজিট, এফডিআর বা সেভিং বা কারেন্ট হতে পারে। ট্রেজারি বিল কাকে বলে, বা কাস্টমার রিসিভেবল, এটা সেল করলে হয়। বন্ডগুলা কি, সার্টিফিকেট অফ ডিপোজিট কি, অ্যাসেট বেক সিকিউরিটিস কি, প্রতিটার সংজ্ঞা আমরা ধরে নিয়েছি আপনারা বিজনেস লেভেলে বা সার্টিফিকেট লেভেলে অথবা বিবিএমবিএতে কোনো জায়গায় পড়ে এসেছেন। এটা ধরে আমরা সামনে আগাচ্ছি। তো এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল অ্যাসেটের ক্লাসিফিকেশন। তো আমাদের মেজারমেন্টের একটা বেসিক, এটা আমি একটা পিছনের স্লাইড থেকে নিয়ে আসছি। অর্থাৎ আমরা কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক সবাই পড়েছি। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্কে একটা অ্যাসেটের আপনার ভ্যালু কত হবে বা একটা লায়াবিলিটির ভ্যালু কতভাবে দেখানো যায়, এটা আমাকে কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক বলতেছে 4 ভাবে দেখানো যায়: হিস্টোরিক্যাল কস্ট, কারেন্ট কস্ট, রিয়েলাইজেবল ভ্যালু,
অর্থাৎ আমি যদি এটা সেল করি অথবা আমি কস্ট টু সেল, ফেয়ার ভ্যালু লেস কস্ট টু সেল, এই ভ্যালুটা অথবা রিপ্লেস করতে চাই, সেই ভ্যালুটা কত হবে এবং প্রেজেন্ট ভ্যালু। তো আমাদের সবচেয়ে বেশি কাজে লাগবে এই এখানে যেখানে আমরা অ্যামortization কস্ট দেখব, ম্যাক্সিমাম ক্ষেত্রে আমাদের প্রেজেন্ট ভ্যালুটা কাজে লাগবে। অর্থাৎ একটা অ্যাসেটের ভ্যালু হবে সামনে আমি এই অ্যাসেটটা থেকে যত ধরনের ক্যাশ ইনফ্লো পাবো। যেমন আমি একটা বন্ড কিনেছি, আমি সামনে প্রতি বছর 100 টাকা করে ইনফ্লো পাবো। তো প্রতি বছর 100 টাকা করে 5 বছর পাবো। এই 5 বছর 100 টাকা করে এটাকে ডিসকাউন্ট করে আজকে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো এবং আমি 5 বছর শেষে এই বন্ডের যে দাম ছিল 1000 টাকা সেটা ফেরত পাবো। তো 5 বছর শেষে 1000 টাকা, ওইটাকেও আমি ডিসকাউন্ট করে আজকের ভ্যালুতে নিয়ে আসবো। তো সবগুলার প্রেজেন্ট ভ্যালুর যোগফল, এটাই হলো আমার প্রেজেন্ট ভ্যালু বা অ্যামortized কস্ট। তো আমরা এই মেথডটা এখানে ইউজ করব। আমি যে এখন এক্সাম্পলটা মুখে মুখে বললাম, এটা কি বুঝতে পেরেছেন প্রেজেন্ট ভ্যালু কাকে বলে, কিভাবে প্রেজেন্ট ভ্যালু দেখানো হয়? আরেকটু একটু বলেন, আরেকটু কিছু বলতেন। আরেকবার, প্রেজেন্ট ভ্যালু বলতে একটা অ্যাসেটের ভ্যালু আমরা কস্ট ভ্যালুতে দেখাতে পারি, কারেন্ট কস্টে দেখাতে পারি কত খরচ হয়, অথবা আমার এটা রিপ্লেস করতে কত খরচ হয় সেটা দেখানোর স্কোপ আছে। তো আমরা প্রেজেন্ট ভ্যালুটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট ক্ষেত্রে বেশি ইউজ করব। প্রেজেন্ট ভ্যালু হচ্ছে আমি ওই ইনস্ট্রুমেন্টটা থেকে যত ধরনের বেনিফিট বা ক্যাশ ইনফ্লো পাবো বিভিন্ন বছরে বিভিন্ন সময়ে, সেই ইনফ্লোগুলোকে আজকের ভ্যালুতে ডিসকাউন্ট করব। ঠিক আছে? তো আমি যে বন্ড কিনেছি সেই বন্ড আমাকে মনে করেন 100 টাকা করে কুপন দিচ্ছে প্রতি বছর শেষে 5 বছর। 5টা কুপন পাবো, এই 5টা 100 টাকাকে আমি আমার যে ডিসকাউন্ট রেট মনে করেন 8%, 1.08 দিয়ে ভাগ দিব প্রথম বছরটাকে, তারপর পরেরটাকে 1.08-এর স্কোয়ার এটা দিয়ে ভাগ দিব 100-কে, তারপরেরটাকে 1.08-এর কিউব এটা দিয়ে ভাগ দিব, এভাবে 4-5 বছর ভাগ দিব এবং আমি 5 বছর শেষে যে টাকাটা পাবো 1000 টাকা, সেটাকেও আমি 1.08-এর পাওয়ার 5 এটা দিয়ে ভাগ দিয়ে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। এবার কি বুঝতে পেরেছেন? জি স্যার। আচ্ছা, জি, বোঝা গেছে। জি স্যার। আমরা এটা এক্সাম্পলও দেখব। এই মেথডটা আমরা ইউজ করবো, এটাই আমি জাস্ট বললাম আর কি। অন্যান্য অনেকগুলো এই বেস কিন্তু ইউজ হয় অ্যাকাউন্টিং। তো এখন আমরা আসছি আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেটগুলা কিভাবে আমরা ক্লাসিফাইড বা মেজার করে। তো আমাদের ফাইন্যান্সিয়াল অ্যাসেটগুলা ব্যালেন্স শিটে হয় অ্যামortized কস্টে থাকবে, অথবা ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই থাকবে, অথবা ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস থাকবে। এই তিনটার বাইরে অন্য কিছু আর হবে না। অর্থাৎ আপনার যেই অ্যাসেটগুলো আছে ফাইন্যান্সিয়াল অ্যাসেট, তো অ্যাসেট কী কী আছে আমরা দেখেছি যে আপনার ইকুইটি ইনস্ট্রুমেন্ট হতে পারে, ডেট ইনস্ট্রুমেন্ট হতে পারে, অথবা লায়াবিলিটি ইনস্ট্রুমেন্ট হতে পারে। তো আপনি যেই ইনস্ট্রুমেন্টগুলো আপনার কাছে আছে সেগুলোকে হয় অ্যামortized কস্টে দেখাবেন, না হয় ফেয়ার ভ্যালু থ্রো ওসিআইতে দেখাবেন, না হয় ফেয়ার ভ্যালু থ্রো প্রফিট অর লসে দেখাবেন। তো আমি একটু নিচ থেকে আলোচনা করি। আমি ধরলাম আমি একটা ইনস্ট্রুমেন্ট, আমাকে আইএফআরএস 9 এই স্ট্যান্ডার্ডটা আমাকে বলেছে এটা প্রফিট অর লসে দেখাতে হবে। যেমন ধরেন ডেরিভেটিভ, এটা প্রফিট অর লসে দেখাতে হয়। আমরা এগুলো জানবো। ডেরিভেটিভ বিষয়টা স্যার একটু ক্লিয়ার করলে ভালো হয়। ডেরিভেটিভ হচ্ছে ফরওয়ার্ড, ফিউচার, অপশন সোয়াপ। আপনি অ্যাডভান্স কোনো কিছু কিনেছেন অথবা আপনি একটা অপশন কিনেছেন, এগুলো হচ্ছে ডেরিভেটিভ। তো ডেরিভেটিভ হোক যাই হোক, আমি ধরলাম এটা আমার প্রফিট অর লসে দেখাতে হবে। যেমন আমি নর্মালি যদি ইকুইটি কিনি, অন্য কোম্পানির শেয়ার কিনি, এটা হলো ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস এটাতে দেখায়। তো এটাতে দেখানোর অর্থ হচ্ছে আপনি এটা ফেয়ার ভ্যালুতে দেখাবেন। ফেয়ার ভ্যালুতে দেখাবেন মনে করেন আমাদের যেভাবে হয়, ধরুন ডিসেম্বর 31 তারিখ, তাহলে জানুয়ারির 1 তারিখে আপনি ফেয়ার ভ্যালুতে দেখাবেন। ধরুন আপনার এটা ছিল 2 টাকা 30 পয়সা করে 100 শেয়ার, ঠিক আছে?
তাহলে আপনার ভ্যালু হলো 230 টাকা। তো 31শে ডিসেম্বর এটা হয়ে গেছে 2 টাকা 50 পয়সা। শেয়ারের দাম প্রতিদিন বাড়ে কমে। তো 31শে ডিসেম্বর আপনার রিপোর্টিং ডেট হয়ে গেছে 2 টাকা 50 পয়সা। তাহলে আপনি ব্যালেন্স শিটে দেখাবেন 250 টাকা। তো গত রিপোর্টিং ডেট থেকে আজকে রিপোর্টিং ডেটের যে পরিবর্তনটা হলো, এটাকে আপনি প্রফিট অর লসে দেখাবেন। অর্থাৎ আপনার অ্যাসেটের নাম হচ্ছে ইনভেস্টমেন্ট ইন শেয়ার, সেটার ভ্যালু ডেবিট 20, ঠিক আছে, শেয়ার 20, ডেবিট শেয়ার মানে ইনভেস্টমেন্ট ইন শেয়ার, আর পিএল ক্রেডিট করবেন 20। এই জার্নালটা কি বুঝেছেন? বোঝা গেছে। আচ্ছা, বুঝে গেছে। একদম সিম্পল, এটাই আমরা করি সবসময়। এখন দেখা গেল এই 31/12 এটার পরের বছর, 31/12 এটা 24 ছিল, মনে করেন 31/12/25, ওই দিন দাম হয়ে গেল 2 টাকা, শেয়ারের দাম 2 টাকা। তাহলে আমরা 200 হবে। তাহলে এখন ইনভেস্টমেন্ট কি করব? 50 আমার কমাতে হবে। তাহলে ইনভেস্টমেন্ট ক্রেডিট করব 50 পরের বছরের জন্য। এটা ক্রেডিট করব 50, আর ডেবিট করব কি? এক্সপেন্স প্রফিট অর লস। এক্সপেন্স, প্রফিট অর লস। তো এটা আশা করি সবাই বুঝছেন। এটার নামই হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস, ঠিক আছে। তো কোন শেয়ারে করব নাকি বন্ডকে করব, কাকে এটাতে করা যাবে, এটা আমরা পরে আসছি। হ্যাঁ, তার আগে আমরা একটু কাকপাত্র শিখলাম যে যাকে আমাকে যেই আইটেমটাকে বলবে ফেয়ার ভ্যালু তো প্রফিট অর লস করতে, সেই আইটেমটা আমি ফেয়ার ভ্যালুতে অ্যাসেটের ভ্যালু হিসেবে দেখাবো। আর যদি চেঞ্জ হয়, বাড়ে, তাহলে প্রফিট দেখাবো, যদি কমে তাহলে লস দেখাবো। এভাবে চলতে থাকবে, ঠিক আছে। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লস। আর ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, এটা আর এটা একেবারেই সেম, জাস্ট প্রফিট অর লসে না দেখে আপনি ওসিআইতে দেখাবেন। অর্থাৎ আপনার প্রফিট অর লসে এটা হিট করবে না, কিন্তু ওসিআইতে বা রিজার্ভে অথবা রিটেইন আর্নিংসে অথবা আদার কম্পোনেন্টস অফ ইকুইটি, এখানে যাবে, যে কোনো একটা রিজার্ভের নামে যাবে আর কি। অর্থাৎ মনে করুন একই এক্সাম্পল, আমার কাছে শেয়ার ছিল, এখন এই শেয়ারটা ফেয়ার ভ্যালু থ্রু ওসিআইতে যাবে। কেন যাবে? আগে গেল প্রফিট অর লসে, এখন যাচ্ছে, এটা আমরা একটু পরে শিখবো। ধরেন একটা আইটেম আমাকে বলেছে যে এই আইটেমের রিকগনিশন বা মেজারমেন্ট হবে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআইতে, এফবিটি ওসিআই এরকম। তো এটা হলে আমরা কি করব? যখন আমরা প্রথম রিকগনাইজ করব, আগের মতোই মনে করেন 2 টাকা 30 পয়সা ছিল, তাহলে 1 জানুয়ারিতে আমরা কি করব? এটার নাম যদি শেয়ার থাকে, ঠিক আছে, মনে করেন ইনভেস্টমেন্ট ইন শেয়ার থাকে, তো আমরা হচ্ছে 230 টাকা দিব। আর আমরা হয়তো ক্যাশ দিয়ে কিনলাম, সেটা ঠিক আছে, ক্যাশ আউট হলো। বাট আমাদের পরে যখন 31/12-তে আসলো, তখন দেখা গেল এটা হয়ে গেছে 260 টাকা, 2 টাকা 60 পয়সা। তাহলে 260 টাকা হলে ইনভেস্টমেন্ট ইন শেয়ার, এটা হবে আপনার 30, ডেবিট হবে। আর ক্রেডিটটা আগে করেছিলাম পিএল, এখন ক্রেডিট করব রিজার্ভ, ঠিক আছে, যে কোনো একটা নামে হবে, রিভ্যালুয়েশন রিজার্ভ অথবা ফরেন এক্সচেঞ্জ রিজার্ভ, অথবা কোনো একটা নামে আপনাকে, বা শেয়ারের লস, প্রফিট লস রিজার্ভ, এই ধরনের একটা রিজার্ভ হবে, যেটা ওসিআই এর পার্ট। মানে এটা বলা যায় যে ফ্লাকচুয়েশন, ইনভেস্টমেন্ট হ্যাঁ, ফ্লাকচুয়েশন ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড, এটা সবচেয়ে সুন্দর, ইনভেস্টমেন্ট শেয়ার ইনভেস্টমেন্ট ফ্লাকচুয়েশন ফান্ড। অর্থাৎ এই আমি যেটাই বলি, এই আইটেমটা হচ্ছে ইটস ইজ এ পার্ট অফ শেয়ার হোল্ডার সিকিউরিটি। এটা হচ্ছে শেয়ার হোল্ডার সিকিউরিটির পার্ট, এবং এটা রিটেন আর্নিংসের নিচে। জি, আবার বলছি, আপনার ইনভেস্টমেন্ট ছিল 230 টাকা, এখন ইনভেস্টমেন্ট ভ্যালু হয়ে গেছে 260 টাকা, কিন্তু এই আইটেমটা বলেছে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই হবে। তো আমি ইনভেস্টমেন্ট ভ্যালু বাড়াতে আমি আমার অ্যাসেট ডেবিট করলাম, আর ক্রেডিট আমি প্রফিট আর লস করবো না, ক্রেডিট করব রিজার্ভ।
রিজার্ভ ক্রেডিট 30, ঠিক আছে। এই রিজার্ভটা হলো আদার কম্পোনেন্টস অফ ইকুইটি, অর্থাৎ আমাদের ইকুইটির পার্টগুলা কি কি মনে আছে? শেয়ার ক্যাপিটাল, শেয়ার প্রিমিয়াম, জেনারেল রিজার্ভ, রিটেন আর্নিংস, এরকম 4টা থাকে, আর অন্যান্য অনেকগুলো রিজার্ভ থাকে। তো এটা একটা রিজার্ভ বা ইকুইলাইজেশন ফান্ড। ওকে, তো তেমনিভাবে এটা যদি বাড়ে তাহলে এখানে যেমন ক্রেডিট হবে, কমলে এটা ডেবিট হবে, অ্যাসেটটা ক্রেডিট হবে, এভাবে এটা চলতে থাকবে। তো এই দুইটা আশা করি বুঝতে পারছেন। এখন আমরা যাচ্ছি 1 নাম্বারটায়, যেটা হচ্ছে অ্যামortization কস্ট। অ্যামortization কস্টটা হচ্ছে আমাদের যেমন গেইন লস হচ্ছিল, অ্যামortization কস্টে নো ক্যাপিটাল গেইন লস। নো ক্যাপিটাল গেইন লস হবে না, শোন ইন এসওএফপি, স্টেটমেন্ট অফ ফাইন্যান্সিয়াল পজিশনে দেখা হবে ইফ ডিসকাউন্ট রেট চেঞ্জেস দেয়ার মে বি গেইন লস। এখানে একটা ডিসকাউন্ট রেটের বিষয় আছে। অ্যামortization যখন আমরা করি, অ্যামortization শিডিউলটা কি কেউ বলতে পারেন? মনে আছে কয়টা লাইন থাকে, কলামগুলা? 3টা স্যার। 2-3টা থাকে। প্রথমে ইয়ার থাকে, তারপর বিগিনিং ব্যালেন্স, তারপর ইন্টারেস্ট। ইন্টারেস্ট কী হবে? যোগ হবে। তারপর পেমেন্ট, পেমেন্টগুলো বিয়োগ হবে, তারপর এন্ডিং ব্যালেন্স। এটা হচ্ছে অ্যামortization শিডিউল। আপনি একটা অ্যামortization শিডিউল করবেন, কেনার সময় শুরুতে একটা ফেয়ার ভ্যালু বা যে দামে কিনছেন ওই দামটা রাখবেন। সরি, এটা তো ইয়ার ধরেন 2020, 21, 22 এভাবে লিখতে থাকবেন। আর কেনার সময় যে দামটা ছিল এটা লিখবেন। আর ইন্টারেস্টটা হচ্ছে একটা ইন্টারেস্ট রেট দেওয়া থাকবে, বিগিনিং ব্যালেন্সের উপর ইন্টারেস্টটা যোগ করবেন। 6% হোক, 8% হোক, এটা একটা বলা থাকবে। একটা কর্পোরেট বন্ডের ইন্টারেস্ট অথবা নমিনাল ইন্টারেস্টটা বলা থাকবে। আর পেমেন্টটা হচ্ছে এটার এই বন্ড থেকে কিছু একটা পাওয়া যাবে, সেটা হচ্ছে পেমেন্ট বা কুপন। আর এন্ডিং হবে এই বিগিনিংয়ের সাথে ইন্টারেস্ট যোগ এবং পেমেন্ট বিয়োগ, এটা হচ্ছে। তো এটা আমাদের এভাবে এসওএফপিতে দেখাতে হবে। এখানে কোনো গেইন লসের কোনো বিষয় নাই, ঠিক আছে, যদি না ইন্টারেস্ট রেট চেঞ্জ হয়। এই পিনটা হচ্ছে আমার মেথড। এখন আমার কোন আইটেমটা, আইটেম বলতে কি বোঝায় আমরা তো প্রথম স্লাইডে কিন্তু দেখাইছিলাম যে অ্যাসেট, লাইবিলিটিস, ইকুইটি ইনস্ট্রুমেন্ট এরকম দেখাইছিলাম এবং এক্সাম্পল সহ। ওই আইটেমগুলো কোনোটা এই 3টার যে কোনো একটাতে আপনার করা হবে, ঠিক আছে। এখন যদি আপনাকে প্রফিট আর লসে করতে হয়, আপনি ডিসিশন নিয়েছেন অথবা আইএফআরএস বলেছে, তাহলে আপনি কিভাবে করবেন এটা আমি দেখালাম। প্রফিট আর লসে দেখাবেন, ওটা ওসিআইতে দেখাবেন। অ্যামortization-এর কোনো ওসিআই প্রফিট আর লস কিছু নাই। এটা জাস্ট আপনি ব্যালেন্স শিটে একটা অ্যামortization শিডিউল করে এন্ডিং ব্যালেন্সটা বছরের শেষে দেখাবেন। এই হচ্ছে আপনার কাজ। থার্ড শিডিউলের ওখানে দেখাবে, অ্যামortization যেখানে দেখায় এটা নোটসে দেখাবেন আর কি। এই নোটসের মধ্যে আর এই এন্ডিং ব্যালেন্সটা আপনার ব্যালেন্স শিটে দেখাবেন অ্যাসেটের ভ্যালু হিসাবে। এই 3টা কি ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, কোন মেথড হইলে কি দেখাবেন এটা দেখলেন। অ্যামortization একটা আইটেম বলেন না, কি আইটেম, কোনটা হইতে পারে? অ্যামortization হচ্ছে ডেট ইনস্ট্রুমেন্ট, মানে বন্ডটা অ্যামortization হবে এবং অ্যাকাউন্ট রিসিভেবলগুলো অ্যামortization হবে, ঠিক আছে। অ্যাকাউন্ট পেয়েবলগুলো অ্যামortization হবে। আপনি যে একজনের কাছে বন্ড বিক্রি করে টাকা পান, যে টাকাটা আমি সংগ্রহ করলাম, ক্যাপিটাল ব্যাপার, ঠিক আছে, ওইটা যখন আমার রিডিম বন্ড হবে বিক্রি করে না, রিডিম হবে, রিডিম বিক্রি আমি যখন করলে আপনার লাইবিলিটি দিয়ে দিব। লাইবিলিটি সেটাও অ্যামortization হবে। আর আপনি যদি বন্ড কিনেন অন্য কোম্পানির, আপনার অ্যাসেট সেটাও অ্যামortization হবে। স্যার এক্সাম্পলগুলো স্যার একবার রিপিট করুন স্যার। বন্ড হচ্ছে, জি, ডেট ইনস্ট্রুমেন্ট ধরেন বন্ড। আমি আবার তাহলে আগেরটাতেই যাই, আপনি এটা বলছিলেন যে জানেন। এই যে এখানে দেখেন ডেট ইনস্ট্রুমেন্টগুলো ব্যাংক ডিপোজিট হতে পারে, আপনার ট্রেজারি বিল, কাস্টমার রিসিভেবল, লোন প্রোভাইডেড টু সাবসিডিয়ারিজ, এমপ্লয়িজ অর থার্ড পার্টিস, বন্ড, কর্পোরেট বন্ড। আমাদের কমন হচ্ছে কর্পোরেট বন্ড আর কি, ঠিক আছে। লিজ রিসিভেবল, এগুলো অ্যামortization শিডিউল করে করতে হবে। কি অ্যামortization কস্ট করতে হবে স্যার? জি, অ্যামortize কস্টে থাকবে, মানে এটা একটা বিগিনিং ব্যালেন্স দিয়ে তারপর ইন্টারেস্ট যোগ করে কুপন বিয়োগ করে করবেন। অথবা আপনি একজনের কাছে বাকি ডেরিভেটিভ স্যার ইকুইটি ইনস্ট্রুমেন্ট আমি একটা এক্সাম্পল দিই। হ্যাঁ, ডেরিভেটিভ আর ইকুইটি ইনস্ট্রুমেন্ট কি বললেন?
স্যার ডেরিভেটিভস আর ইকুইটি ইনস্ট্রুমেন্ট এগুলো কি তাহলে স্যার ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই অথবা হচ্ছে আচ্ছা, প্রফিট লস এইটা এইদিকে আমরা যাচ্ছি। এটা এখন না বলে আপনি আর ডেটে যে সব সময় অ্যামোর্টাইজেশন হবে সেটাও না। ওটা কোথায় হবে মানে এটাতে আমরা যাচ্ছি। একটা জি স্যার একটা বন্ডের একটা ভ্যালু ধরে এটা অ্যামোর্টাইজেশনটা একটু যদি অ্যামোর্টাইজেশন শিডিউলে দেখেন হ্যাঁ, তাহলে আছে বুঝতে পারবেন। আছে এমন শিডিউল এক্সাম্পল আছে। ধরেন আপনি বন্ড না ধরে ধরেন রিসিভেবলই ধরলাম। আপনি একটা বাকিতে সেল করেছেন, 2 বছর পরে টাকা দিবে, 1 বছর পরে 1 লাখ দিবে, তারও 1 বছর পরে 1 লাখ দিবে। ঠিক আছে? 2 বছরে 2 লাখ পাবেন। এখন আপনার ব্যালেন্স শিটে এটা কত দেখাবেন? তা রিসিভেবল আপনি 2 লাখ দেখাতে পারবেন না। যেটা হচ্ছে আইএফআরএস 9 এর কথা। আপনি দেখাবেন 1 বছরকে 10% ডিসকাউন্ট করলেন, মনে করেন 90,000 হলো। আবার যে 1 লাখ টাকা আছে সেটাকেও 10% ডিসকাউন্ট করবেন। তো ওই ডিসকাউন্টটা ধরেন কথার কথা 80,000 হলো। তাহলে 80,000 আর 90,000 যোগ দিবেন, কত হলো? 1,70,000। তো আপনাকে 1,70,000 দেখাতে হবে বছরের শুরুতে। এরপর আমরা বলছি এটা একটা সাউন্ডটা বন্ধ করে দেন। কয়েকজন ফাইন্যান্স কস্ট কমেন্ট দেওয়া আছে। তো এটা থেকে আমাদের কি করতে হবে? ইন্টারেস্ট আবার যোগ করতে হবে পরের বছর। আর এখান থেকে সাউন্ড আসতেছে, একটু বন্ধ করুন। কুমারনাথ ভাই আপনি একটু সাউন্ড কামরুন নাহার ওনার এখানে সাউন্ড কামরুন নাহার ভাই কামরুন নাহার ম্যাডাম আপনি একটু মিউট করেন। আচ্ছা, মিউট করা হয়েছে। তো আমরা যে এক্সাম্পলটাই ছিলাম যে আমাদের 1 লাখ 2 লাখ টাকা আমরা পাবো। তো এটাকে 1 লাখকে আমরা ডিসকাউন্ট করে পাইলাম 90,000, আর একটা 1 লাখকে ডিসকাউন্ট করে পাইলাম 80,000। এই দুইটা যোগ করে 1,70,000 আসলো। এইটাই আমার ব্যালেন্স শিটে দেখাবো বছরের শুরুতে। তারপর আমি এটার সাথে ইন্টারেস্ট যোগ করব। আমাদের ডিসকাউন্ট রেট যদি 9% বা 10% হয়, 1,70,000 সাথে আরো 17,000 যোগ হবে। এটা বাড়বে, তারপরের বছর আবার হয়তো আরেকটু বাড়বে। এভাবে বেড়ে আমার ব্যালেন্সটা মিলবে। তো ইন্টারেস্ট যোগ করার পর যে ব্যালেন্সটা, সেটাই হলো আমার এন্ডিং ব্যালেন্স। এখানে কুপনের বিষয় নাই, যেহেতু আমি অ্যাকাউন্ট রিসিভেবল, সে আমাকে যদি কিছু দেয় তাহলে ওটা বাদ যাবে, আর আমি ইন্টারেস্ট যোগ করব। কিছু না দিলে আর বাদ যাবে না। আর বন্ডের ক্ষেত্রে এরকম আপনার শিডিউল, প্রথমে একটা বিগিনিং ব্যালেন্স থাকবে, ইন্টারেস্ট যোগ হবে, এরপর কুপন যেটা পেমেন্ট সে দিল এভাবে একটা এন্ডিং ব্যালেন্স হবে। ভাই ম্যাডাম কি কার এখান থেকে সাউন্ড আসতেছে? ওই যে সাউন্ড অফ করে রাখতে পারে, কথা বলার সময় অন করবে, আচ্ছা। এটাই তো নিয়ম। ঠিক আছে, এখন মনে হয় অফ করছে। ওকে, আমি আবার যাচ্ছি। স্ক্রিন তো শেয়ার করা আছে, তাই না? স্ক্রিন দেখা যাচ্ছে? জি স্যার আচ্ছা, ঠিক আছে স্যার, স্ক্রিন ঠিক আছে। ওকে, তাহলে আমরা আগাই। তো আমাদের এই তিনটার যে কোনো একটা মেথডে হবে আর কি। হ্যাঁ, কোনটা কোন মেথডে হবে এটাই আমরা আজকে জানবো। জি তো স্যার আমি প্রথমে দেখে নিলাম যে কোন মেথডে করলে কিভাবে ক্যালকুলেট করতে হবে, সেটা বলে নিলাম আর কি। কারণ আমাদের শেখার বিষয় হচ্ছে, আমার একটা আইটেম আমি পেয়েছি, আমি বুঝতে পেরেছি এটা ফাইন্যান্সিয়াল ইনস্ট্রুমেন্ট। যদি আমি ডেফিনেশনটা প্রথম বলি না, আপনারা হয়তো ডেফিনেশন খুব ইজিলি গুগলে বা ইয়াতেও পাবেন। ফাইন্যান্সিয়াল অ্যাসেট বা ফাইন্যান্সিয়াল লায়াবিলিটিজের ডেফিনেশন। তো এটা যখন একটা কন্ট্রাক্ট হবে, কন্ট্রাক্টের পার্টি হলে আপনাকে যদি কোনো ক্যাশ বা কোনো ইনস্ট্রুমেন্ট পান, তাহলে বেনিফিট পান, তাহলে এটা অ্যাসেট হবে। তো এই পার্টি হলে আপনি অ্যাসেট হলেন। এখন অ্যাসেটের কন্ট্রাক্টের বিষয় দেখে আপনাকে ধরতে হবে যে এটা ওসিআই হবে নাকি পিএল হবে নাকি অ্যামোর্টাইজ কস্ট হবে। তিনটার বাইরে আর কিছু না, ফাইন্যান্সিয়াল অ্যাসেটগুলো আর কি। তো এখন আমাদের এখন ডিসিশনের বিষয় হচ্ছে, আমি একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট পাইলাম, মনে করেন বন্ড, অথবা আমি একটা ইকুইটি কিনেছি, এটাও ফাইন্যান্সিয়াল অ্যাসেট, নাম ইকুইটি। কিন্তু আমি যেহেতু টাকা দিয়ে কিনেছি, আমি কিছু কি পাবো? ডিভিডেন্ড পাবো, অথবা আমি বিক্রি করে কিছু লাভ পাবো, আমার কাছে এটা একটা অ্যাসেট। তো এই অ্যাসেটগুলা এরকম আপনি আরো অ্যাসেট চিন্তা করতে পারেন। আপনি লোন দিয়েছেন, সেটা অ্যাসেট। আপনি বাকিতে বিক্রি করেছেন, অ্যাকাউন্ট রিসিভেবল, সেটাও আপনার কাছে অ্যাসেট। তো এই 4-5টা অ্যাসেট নিয়ে আমরা থাকি। এই অ্যাসেটগুলা আমার
ক্লাসিফাই করব যে এটা কি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই যাবে নাকি ফেয়ার ভ্যালু থ্রু পিএল যাবে নাকি অ্যামোর্টাইজ কস্টে যাবে, কোন মেথডে যাবে এটা আমি ডিসিশন নিতে চাচ্ছি। তো ডিসিশন নেওয়ার জন্য আমাদের এই পেজটা, এই ডিসিশন দিতে গেলে আপনাকে জানতে হবে এটার কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লোর ধারাটা কেমন, এবং আপনি যে কোম্পানি জন্য অ্যাকাউন্টিং করছেন সেই কোম্পানির বিজনেস মডেলটা কেমন। এই দুইটা জিনিস যখন আপনি জানতে পারবেন তখন আপনি বলতে পারবেন যে হ্যাঁ এটা ফেয়ার ভ্যালু থ্রু পিএল অথবা ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই অথবা অ্যামোর্টাইজ কস্ট, এই তিনটা কোন মেথডে অ্যাকাউন্টিং করতে হবে এটা আমি বলে দিতে পারবো বা আপনি নিজেই বুঝতে পারবেন। তো আমি আবার বলছি, আমাদের যে অ্যাসেটগুলো আছে সেই অ্যাসেটের টাইপসটা কেমন, অর্থাৎ অ্যাসেটের কন্ট্রাক্টটা কীরকম, কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লোটা কী ধরনের এটা, এবং যে কোম্পানির অ্যাকাউন্টিং করছে সেই কোম্পানির বিজনেস মডেলটা কেমন, তার উপর ডিপেন্ড করে আমাদের ক্যাটাগরি করতে হবে। তো এখন প্রথম আসেন কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো। কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লোতে আইএফআরএস 9-এ বলা আছে এসপিপিআই মানে সোললি পেমেন্ট অফ প্রিন্সিপাল অ্যান্ড ইন্টারেস্ট। তো ডান পাশে দেখেন একটা এরকম গুণ দিয়ে দিছি। তো এটার মানে হচ্ছে এসপিপিআই হয় ইয়েস হবে, এটা দেখেন, অথবা নো হবে। তাহলে সহজ জিনিস, এসপিপিআই মানে হচ্ছে সোললি পেমেন্ট অফ প্রিন্সিপাল ও ইন্টারেস্ট। তো আপনার যে অ্যাসেটটা সেটা থেকে যে টাকা পাবেন ক্যাশ ফ্লো, সেই ক্যাশ ফ্লোটা কি শুধুমাত্র প্রিন্সিপাল এবং ইন্টারেস্ট নাকি অন্য কিছু আছে? ইয়েস নোর বাইরে তো আর কিছু নাই নাকি ভাই? না স্যার, হয় ইয়েস হবে না হয় নো হবে। তাহলে আপনি এখন প্রশ্ন করেন, আপনি একটা বন্ড কিনেছেন, বন্ড থেকে আপনি কি পাবেন? প্রিন্সিপাল পাবেন না হয় ইন্টারেস্ট পাবেন, এর বাইরে কিছু পাবেন না। তাহলে এটা বন্ডের ক্ষেত্রে ইয়েস। আপনি একটা শেয়ার কিনেছেন, এখানে কি পাবেন? প্রিন্সিপাল পাবেন না ইন্টারেস্ট পাবেন? চুক্তি কি আপনার? আপনি কিছুই পাবেন না। আপনার সাথে চুক্তি হলো ডিভিডেন্ডও পাইতে পারেন লাভ হলে, আর আপনি একটা রেসিডুয়াল ইন্টারেস্ট পাবেন, অর্থাৎ এটা যদি কখনো বিক্রি হয়ে যায়, যদি কিছু থাকে অ্যাসেট বিক্রি করে লায়াবিলিটিস দেওয়ার পরে যদি কোনো অ্যাসেটের অতিরিক্ত থাকে আপনি পাবেন। তাহলে আপনাকে কিন্তু কোনো পেমেন্ট অফ প্রিন্সিপাল ইন্টারেস্ট দিচ্ছে না। তো আরেকটা জিনিস একটু এটা খেয়াল রাখবেন যে প্রিন্সিপাল ইন্টারেস্ট সবসময় নাও থাকতে পারে। যেমন ধরেন বাকিতে বিক্রি করেছেন রিসিভেবল অথবা লোন দিয়েছেন, তো ওইখানে লোন দিলে ইন্টারেস্ট পাবেন প্রিন্সিপাল পাবেন, এটা ঠিক আছে, কিন্তু বাকিতে বিক্রি করলে নর্মালি প্রিন্সিপাল দেয়, ইন্টারেস্ট দেয় না। তো না দিলেও ওটা এসপিপিআই মিট করে, অর্থাৎ ধরে নেবেন যে ইন্টারেস্টের পরিমাণ 0। তাহলে আপনারা 4-5টা আইটেমের একটু নাম বলেন এবং নিজেই ডিসিশন দেন এটা এসপিপিআই মিট করে কিনা। বা আমি বলি আপনারা উত্তর দেন, বন্ড কি এসপিপিআই মিট করে? ইয়েস, ইয়েস, বন্ডের মধ্যে সোললি পেমেন্ট অফ প্রিন্সিপাল ইন্টারেস্ট। শেয়ার এটা মিট করে না, ঠিক আছে। আপনার রিসিভেবল এটা মিট করে না। মিট করে। ইন্টারেস্টের পরিমাণ 0, ইন্টারেস্টের পরিমাণ 0, কিন্তু ইন্টারেস্ট এন্ড প্রিন্সিপাল, ইন্টারেস্ট এন্ড প্রিন্সিপাল 0 হলেও এটা পাওয়া যাবে। 0 তো 0। আচ্ছা, এরপরের পৃষ্ঠায় আমাদের এক্সাম্পল আছে। তাহলে আমরা কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লোটা হচ্ছে এই প্রোডাক্টের বৈশিষ্ট্য থেকে আমরা জানবো যে সেই ইয়েস অথবা না। আর দ্বিতীয় হচ্ছে এন্টিটিস বিজনেস মডেল। এটা হচ্ছে আপনার এন্টিটি মানে কোম্পানির ম্যানেজমেন্টকে আপনি জিজ্ঞেস করবেন যে এই যে শেয়ারটা আপনি কিনেছেন অথবা এই যে বন্ডটা কিনেছেন এটা কি হেল্ড ফর ট্রেডিং নাকি হেল্ড টিল ম্যাচুরিটি। এসটিএম এসএফটি এগুলো আপনার টার্মগুলো আশা করি জানেন, আমরা বিস্তারিত লিখি নাই। এসটিএম মানে হেল্ড টিল ম্যাচুরিটি, এসএফটি মানে হেল্ড ফর ট্রেডিং। অর্থাৎ আপনি এটা কি কিনেছেন ট্রেডিং করার জন্য, মানে কিছুদিন পর বিক্রি করে দিবেন, শেয়ার কিনেছেন এই জন্য, নাকি এটা ম্যাচুরিটি পর্যন্ত রেখে দিবেন, এটা থেকে যতদিন পর্যন্ত পাওয়া যাবে সেটার জন্য, যতদিন পর্যন্ত এখানে রিলিভেন্ট একটা পাওয়া যাবে। অবশ্যই জিজ্ঞেস করবো। হ্যাঁ, এটা হলো ধরেন হেল্প ফর ম্যাচুরিটি, টার্ম অফ ম্যাচুরিটি। ধরেন শেয়ারের ম্যাচুরিটি, শেয়ারের ম্যাচুরিটি আমি ডিভিডেন্ড পাবো তো ম্যাচুরিটি, ঠিক না? খুব ভালো বলছেন।
ঠিক আছে? তাহলে শেয়ারের জন্য আপনি ম্যাচিউরিটি পর্যন্ত আপনি মানে এটা আজীবন রাখবেন আর কি, এটাকে টিল ম্যাচিউরিটি পর্যন্ত ধরা হবে। আপনি ডিসিশন দিবেন যে আমি কি এটা ট্রেডিং এর জন্য কিনেছি নাকি ম্যাচিউরিটি পর্যন্ত রাখবো, এটা আপনার কোম্পানি ডিসিশন দিবে। এটা কি ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টে ইয়ে করা ডিসক্লোজ করতে হবে যে এটা হ্যাঁ, ডিসক্লোজ করতে হবে, নোটসে ডিসক্লোজ করতে হবে যে আমি কোন শেয়ারটা কি জন্য কিনেছি, এটা আমাকে বলতে হবে। এটা বলার সাথে সাথেই আমি ফেয়ার ভ্যালু থ্রো ওসিআই বা ফেয়ার ভ্যালু থ্রো আদার কম্প্রিহেনশন বা অ্যামোর্টাইজ এদিকে আমরা চলে যাব আর কি। হ্যাঁ, তো এইটার ক্ষেত্রে ডিসিশন দেখেন, এখানে যেটা দেওয়া আছে নিচে যে তিনটা টাইপস, এটার বিজনেস মডেল হবে হয় এসটিএম অথবা এইচএফটি অথবা বোথও হতে পারে। বললো যে আমি শেয়ারটা কিনেছি, যদি ভালো দাম পাই তাহলে বিক্রি করে দিব, ঠিক আছে, ম্যাচুরিটি পর্যন্ত রাখবো না। আর যদি ভালো দাম না পাই তাহলে ডিভিডেন্ড নিতে থাকবো, যতদিন রাখা যায় আমি রাখবো। অথবা আমি একটা বন্ড কিনেছি, আমি বন্ডের মেয়াদ পর্যন্ত রাখবো। কিন্তু বন্ডের ক্ষেত্রে হেল্প ফর ট্রেডিং বলা যায় না, কারণ হচ্ছে বন্ডটা তো আমি মাঝখানে কোথাও সেল করার অপশান নাই, সেকেন্ডারি মার্কেট নাই। বন্ডের ক্ষেত্রে আপনার এইচএফটি নর্মালি হবে না, এসটিএম হবে, বোথও হবে না। তো আপনার এটা আপনাকে বলতে হবে টু সিদ্ধান্ত কালেক্ট, একটা। সিদ্ধান্ত একটা, তিনটার যে কোনো একটা হবে। তো আপনি টু কালেক্ট কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো অথবা টু সেল হ্যাভ এ ক্যাপিটাল গেইন, এই দুটো একটা। যদি আপনি টু সেল হ্যাভ এ ক্যাপিটাল গেইন, এটা আপনি কিভাবে বুঝবেন? কিপ এন আই অন দ্য মার্কেট প্রাইস, অর্থাৎ আপনি সবসময় মার্কেটে দাম দেখেন। আপনি কিনে ফেলে রাখছেন, কোনোদিন দাম দেখেন না, এটা মানে হচ্ছে আপনি এসটিএমে আছেন, যে টিল ম্যাচিউরিটি পর্যন্ত আমি রাখবো, যা দেখি যা হয়। হ্যাঁ, আর এইচএফটিতে আছেন মানে আপনি হচ্ছে মার্কেটে সবসময় দাম যাচাই করেন, যেদিন বাড়বে সেদিনই সেল করে দিবেন, এই ধরনের। আচ্ছা, একটা রিলেভেন্ট জিজ্ঞাসা আছে, জি। সেটা হলো ধরেন রিপোর্টিং ডেটে আমার একই প্রতিষ্ঠানে এইচটিএমও আছে, এইচএফটিও আছে। এখন এগুলা ধরেন মার্কেট ভ্যালু আছে, ওই ডেটে রিপোর্টিং ডেটে মার্কেট ভ্যালুতে যদি আমি দেখি দুইটারই আনরিয়েলাইজ গেইন আছে, দুইটারই আনরিয়েলাইজ গেইন মার্কেট ভ্যালুতে, তখন আচ্ছা, আমি অ্যাডজাস্টমেন্টটা কি হবে? বলি অ্যাডজাস্টমেন্টটা কি হবে। এদিকে যাওয়ার আগে আপনাকে ডিসিশন নিতে হবে যে এটা কি এসটিএম আছে নাকি এইচএফটি আছে, এটা নিলেন। আর এসপিপিআই আছে কিনা এটা নিলেন। নেওয়ার পরে আপনার উত্তরটা আসবে হচ্ছে আগের স্লাইড থেকে। আপনাকে আগে তিনটার যে কোনো একটায় যেতে হবে। আপনি হয় অ্যামোর্টাইজ কস্টে অথবা ফেয়ার ভ্যালু থ্রো ওসিআই অথবা ফেয়ার ভ্যালু থ্রো পিএলে আছেন। তো আপনার এই শেয়ারটা যদি ফেয়ার ভ্যালু থ্রো পিএল হয় তাহলে আপনি প্রফিট আর লসে দেখাবেন এবং ফেয়ার ভ্যালুতেই দেখাবেন, যতটুকু চেঞ্জ হবে সেটা প্রফিট আর লসে দেখাবেন। আর যদি ওসিআই হয় তাহলে যতটুকু চেঞ্জ হবে সেটা ওসিআইতে দেখাবেন। তো আপনার উত্তরটা মনে হয় অর্ধেক পাইছেন নাকি? কোনটা এখন মানে কোনটা আছে এটা আমার যেটা আমি তো বারবার বলতেছি এটাই আমরা দেখবো, আমরা তো এখনো বলি নাই, আচ্ছা এটাই আমরা দেখছি। এই জন্য আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ঠিক সেটা আছে, জানার ঠিক আছে। জন্য আমি আপনাকে দুইটা প্রশ্ন করছি। একটা প্রশ্ন হলো আপনার যে হ্যাঁ, একটা পাইছি। ইনস্ট্রুমেন্টটা সেটা কি ক্যাশ ফ্লোটা কি এসপিপিআই ইয়েস নাকি নো, এটা আমাকে বলেন। তো আপনি মনে করেন বললেন ইয়েস। আবার আপনাকে আমি জিজ্ঞেস করছি আপনি কি এটা বিক্রির জন্য রাখছেন নাকি ম্যাচুরিটি পর্যন্ত রাখবেন নাকি দুইটাই করবেন। তো আপনি সেখানে একটা উত্তর দিবেন। এই দুইটা উত্তরের উপর ডিপেন্ড করে আমি আপনাকে ওই 3 ভাগের 1 ভাগে নিয়ে যাব। এখন কি বুঝতে পারছেন বিষয়টা? জি, বুঝতে পারছি। আমি এই আমার জিজ্ঞাসাটা ছিল হ্যাঁ যে একই মানে ধরেন একই কোম্পানিতে একই সময়ে আমি কিছু শেয়ার কিছু স্টক রাখছি যেগুলা ম্যাচুরিটি লেভেল পর্যন্ত যাবে, হ্যাঁ হ্যাঁ আর হতে কিছুটা পারে, রাখছি, কয়েকটা রাখছি এটা হলো হতে পারে, এটা হলো শুধু হতে পারে, মানে হতে পারে, হতে পারে। গেম এবং করে ইভেন ছেড়ে দিব। একই শেয়ারেরও হতে পারে। আপনি স্কয়ার ফার্মা কিনেছেন, অর্ধেক আপনি বিক্রি করে লাভ নিয়ে নেবেন, আর অর্ধেক রাখছেন দেখি যা শেষ পর্যন্ত যা আছে কপালে, হ্যাঁ 20 বছর রাখবো, এটা হতে পারে, অসুবিধার কিছু না। তো কোন অ্যামাউন্টটা আপনি কি জন্য রাখছেন এটা বলতে হবে আর কি। আচ্ছা, তো এবার আপনি এই দুইটা মডেল টেস্ট করে আপনি দুইটা আনসার পাইছেন। একটার আনসার পাবেন ইয়েস অথবা নো, আর একটা আনসার পাবেন এসটিএম অথবা এসএফটি অথবা বোথ। এর বাইরে কোনো আনসার হবে না, তাই তো? তো এখন দেখেন আপনার কনস্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো ইয়েস হবে এসপিপিআই কার ক্ষেত্রে? ফিক্সড রেট লোন যদি হয় তাহলে সে কি পাবে? আমি একটা লোন দিয়েছি,
10%, তাহলে আমি 10% ইন্টারেস্ট পাবো, আর কি পাবো, প্রিন্সিপালগুলো ফেরত পাবো। যদি ফ্লোটিং রেট লোন হয় তাতেও একই অবস্থা, আমি 10, 11, 12 এরকম ফ্লোটিং রেটে ইন্টারেস্ট পাবো, সাথে প্রিন্সিপাল পাবো। তাহলে এসপিপিআই ইয়েস। এই ক্ষেত্রে ফিক্সড রেট বন্ড, আমি একটা বন্ড কিনেছি, কুপন পাবো, কুপনটা ইন্টারেস্ট, কুপন পাবো আর প্রিন্সিপাল ফেরত পাবো। কিন্তু এসপিপিআই নো, এটা হবে কোন ক্ষেত্রে, লোন লিঙ্ক টু ইকুইটি প্রাইস। মনে করেন আপনার একটা লোন আমি দিয়েছি, লোনে আমি ফেরত পাবো ইকুইটি প্রাইসের সাথে, মানে শেয়ারের দাম যদি বাড়ে আমি বেশি টাকা ফেরত পাবো, শেয়ারের দাম কমলে কম পাবো। এটাকে কি এসপিপিআই বলা যায়, প্রিন্সিপাল এন্ড ইন্টারেস্ট বলা যায়? কখনোই না, কারণ এটা তো শেয়ারের দামের সাথে নির্ভর করতেছে, আমি তো ইন্টারেস্ট এখানে পাচ্ছি না, প্রিন্সিপালও পাচ্ছি না, এমন আমার লস হইতে পারে। আরেকটা হলো ধরেন কনভার্টিবল বন্ড, আমি একটা বন্ড কিনেছি, যে বন্ডটা একটা সময় শেষে শেয়ারে কনভার্ট করা যায়, তো এটা থেকে আমি কুপন পাইতে পারি, ঠিক আছে, বাট এটা শেয়ারে যদি কনভার্ট হয়ে যায় তখন আমি কিন্তু প্রিন্সিপাল নাও পাইতে পারি, আমি শেয়ার পাইলাম, তো শেয়ারের মূল্য দেখা গেল কমে গেল। হ্যাঁ, তো এইসব ক্ষেত্রে আমার এসপিপিআই নো হবে। এখন আছে আমাদের বিজনেস মডেল নিয়ে। তো বিজনেস মডেল এসটিএম হবে অথবা এসএফটি হবে অথবা বোথ হবে। ধরেন এসটিএম, এসটিএম হবে কিভাবে বুঝবেন, ফিক্সড ম্যাচিউরিটি ডেট যদি থাকে এবং ফিক্সড ডিটারমিনেবল পেমেন্ট যদি থাকে, পজিটিভ ইন্টেন্ট এবিলিটি টু হোল্ড অ্যান্ড ম্যাচিউরিটি, অর্থাৎ আপনার ইচ্ছা হলো আপনি রেখে দিবেন, ম্যাচুরিটি পর্যন্ত রাখবেন। নট রিকোয়ার্ড ফর শর্ট টার্ম প্রফিট, এটা কিনছেন এই উদ্দেশ্যে যে এটা শর্ট টার্ম প্রফিট করবেন না, অনেক দিন রাখবেন। রেস্ট্রিকশন অন সেল, সেল করতে অনেক বাধা আছে, অনেক পারমিশন নেওয়ার বিষয় আছে, তো এইসব ক্ষেত্রে আপনি ধরে নেবেন এটা এসটিএম। আর যদি এরকম হয় অ্যাকোয়ার্ড প্রিন্সিপালি ফর শর্ট টার্ম সেলিং, যে আমি অল্প দামে অল্প সময়ের জন্য 3 মাস পরে আমি বিক্রি করে দিব, এই উদ্দেশ্যে আমি কিনেছি, তাহলে এটা এসএফটি। একদম সাউন্ড আসতেছে, অন করে দিন, অফ করে দিন। আর যদি পার্ট অফ ট্রেডিং পোর্টফোলিও হয়, অর্থাৎ আমার এটা ট্রেডিং পোর্টফোলিওর মধ্যে আছে, মানে আমি ডেইলি যে কেনাবেচা করি তার অংশ, তাহলে তো এটা অবশ্যই এসএফটি। আর ফ্রিকোয়েন্ট বাইং অ্যান্ড সেলিং, যদি এরকম হয় আমি সবসময় বাই সেল করতেছি, তাহলে এটাও হবে মিঠু ভাই, আপনার এসএফটি। যারা কথা না বলবেন একটু অফ অফ করে রাখেন না একটু। তো আমাদের এইচএফটি এবং এসটিএম আমরা চিনলাম। আমি যেই শেয়ারটা কিনেছি বা যেই বন্ডটা কিনেছি সেটা কোন উদ্দেশ্যে কিনেছি এটা জিজ্ঞেস করলেই আমি বিজনেস মডেলটা জেনে যাব। তো জানা যাওয়ার পর এখন আমার কাজ হচ্ছে অ্যামোর্টাইজ কস্টে কোনটা যাবে। অ্যামোর্টাইজ কস্টে হচ্ছে ইফ বোথ ক্রাইটেরিয়া মিটস দ্য অ্যাসেট ইজ শোন ইন দ্য অ্যামোর্টাইজ কস্ট, অর্থাৎ আপনি এসপিপিআই পাবেন এবং আপনার বিজনেস মডেল হচ্ছে এসটিএম, টু কালেক্ট কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো, মানে আজকে মাঝখানে সেল করে দিবেন এরকম কোনো উদ্দেশ্য নাই, একমাত্র উদ্দেশ্য হচ্ছে আপনি শেষ পর্যন্ত রাখবেন। তো একটা বন্ড আপনি কিনেছেন, সেটা 5 বছর 10 বছর পর্যন্ত রাখবেন, প্রিন্সিপাল পাবেন, ইন্টারেস্ট পাবেন, আর এটা থেকে আর অন্য কোনো গেইন করার সুযোগ নাই। হ্যাঁ, তাহলে সেটা হলো আপনার অ্যামোর্টাইজ কস্টে হবে। তাহলে আমাদের অ্যামোর্টাইজ কস্টে কীভাবে দেখায় এটা আমরা একটু বলেছিলাম, যে প্রেজেন্ট ভ্যালু থাকবে, তার সাথে ইন্টারেস্ট যোগ হবে এবং কুপনগুলো বিয়োগ হবে, বিয়োগ হয়ে এন্ডিং ব্যালেন্স হবে, সেই এন্ডিং ব্যালেন্স আবার পরের বছর আসবে। তাহলে আমাদের অ্যামোর্টাইজ কস্টে আমরা দেখাবো কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো, যা এসপিপিআই, এবং আমাদের বিজনেস মডেল যেটার এইচটিএম সেটাই কেবলমাত্র। ঠিক আছে, উদাহরণ কি, উদাহরণগুলা একটু বলেন কি হইতে পারে এখানে। বন্ড হতে পারে, বন্ড হইতে পারে, সেল রিসিভেবল হতে পারে, শেয়ার হইতে পারে, প্রেফারেন্স শেয়ার, হ্যাঁ প্রেফারেন্স শেয়ার হতে পারে। ঠিক আছে, এরপর আমাদের ডিবেঞ্চার হইতে পারে, ডিবেঞ্চার হতে পারে, আরেকটা হলো যে লিজ হতে পারে। তারপরে ঠিক আছে, লিজ 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 হইতে পারে, ইয়েস।
এগুলো অ্যামোর্টাইজ কস্টে দেখাইতে হয়। অ্যামোর্টাইজ কস্টে কিভাবে দেখায় এটা আমরা বলেছি, একটা সূত্র দিয়ে লিখছি এবং এটা নিয়ে আমরা কথা বলছি। অ্যামোর্টাইজেশন শিডিউল করতে হয়, বিগিনিং ব্যালেন্স, ইন্টারেস্ট, কুপন বাদ দিয়ে, তারপর হচ্ছে এন্ডিং ব্যালেন্স করতে হয় এটা। এরপর আসেন ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই এর ক্ষেত্রে আপনার এসপিপিআই এটা ইয়েস হবে, কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো এসপিপিআই হবে, বাট এনটিটিস বিজনেস মডেল হবে শুধুমাত্র এসটিএম না, বোথ বোথ টু কালেক্ট কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো। যদি বোথ হয় তাহলে আপনি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই দিতে পারবেন। এসটিএমও এইচএফটি দুইটাই আপনার মডেল। তো আপনার একটা বন্ড মনে করেন আপনি মাঝখানে সেল দেওয়ার অপশান আছে, থাকতে পারে। বাংলাদেশ ব্যাংকের বন্ডগুলা, গভর্নমেন্ট বন্ডগুলা মাঝখানে আপনার সেল করার সেকেন্ডারি মার্কেট আছে। তো এই ক্ষেত্রে আপনার এটা ফেয়ার ভ্যালু থ্রু ওসিআইতে দিবেন, ঠিক আছে। আর এটা হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু পিএল। এটা হচ্ছে যদি কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লোটা এসপিপিআই না হয়, এখানে Sorry, আমরা আমরা fair value through OCI টা বুঝে নিচ্ছি। ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই হচ্ছে আপনার কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো। আমরা তো প্রশ্ন করছি দুইটা, একটা হচ্ছে আপনার কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লোটা কীরকম, মানে যে ইনস্ট্রুমেন্টটা সেটা থেকে কী ধরনের টাকা আপনি পান। তো এটা যদি এসপিপিআই হয়, ইএস হয়। আর বিজনেস মডেল হলো আপনি এসটিএম নাকি এসএফটি নাকি বোথ। এটা যদি বোথ হয়, বিজনেস মডেল আগেরটাও তো সেম ক্রাইটেরিয়া ছিল না, স্যার। আগেরটা ছিল এইচটিএম, এই যে এইচটিএম ছিল, ঠিক আছে, এখানে ছিল এসটিএম। আর পরেরটাই হচ্ছে এই উপরেরটা সেম ছিল, নিচেরটা এসটিএম ছিল। আর পরেরটাই উপরেরটা সেম, নিচেরটা বোথ। বোথ হলে ইয়ে হবে। আর যদি আপনার এসপিপিআইটা মিট না করে তাহলে আর পরে আর প্রশ্ন করার প্রয়োজন নয়, সরাসরি আপনি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআইতে চলে যাবেন। মানে যেই ইনস্ট্রুমেন্টের ইন্টারেস্ট প্রিন্সিপাল ছাড়া আরও কিছু পাওয়া যায়, কি পাওয়া যায়, ক্যাপিটাল গেইন পাওয়া যায়, ঠিক আছে, সেই ইনস্ট্রুমেন্ট সবসময় ফেয়ার ভ্যালু থ্রু পিএলএ হবে। তাহলে শেয়ারগুলো কোথায় হবে? আমি যে শেয়ার কিনেছি, যত যত ধরনের শেয়ার আছে সব শেয়ার কোথায় যাবে? স্যার fair value through ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট অর লসে যাবে। কারণ এসপিপিআই মিট করতেছে না, ওকে আমার আর জিজ্ঞেস করার প্রয়োজন নাই যে তুমি কি ইয়ের জন্য কিনছো, এসটিএম এর জন্য কিনছো না এসএফটির জন্য কিনছো। এখন আচ্ছা, আপনাদের এটা যদি আমি এই যে প্রশ্নটা করছিলাম সেটা হলো ধরেন আমার ইয়ার এন্ডিং এ মানে 31 ডিসেম্বর অথবা 30 জুনে হুম, আমার যেটা আনসোল্ড আছে, কিন্তু এখন মার্কেট ভ্যালুতে দেখা যায় একটা ডিফারেন্সে এটা একটা আনরিয়েলাইজড ক্যাপিটাল গেইন হয়, হুম, তখন সেটা কি আমি পিএল এ দিব হুম, ওই পিএলএ গেইনটা? দিবেন, পিএলএ দিবেন। এটা প্রশ্নের আরো প্রশ্ন আছে এর ভিতরে, আমি বলতেছি কেন আপনার কনসার্ন, এটা আমি বুঝতে পারছি। তো ভাইয়ের নামটা কি যেন? আমার নাম মঞ্জুর আহমেদ। আচ্ছা, মঞ্জুর ভাইয়ের মতো আমাদের যত অ্যাকাউন্টেন্ট আছে, পার্ট কোয়ালিফাইড, ফুল কোয়ালিফাইড, সিএফও, সবার একই প্রশ্ন যে আমি তো ভাই এটা কিনছিলাম অনেক দিন রাখবো, দাম দরও দেখি না, হ্যাঁ, তো ভালো যায় না কিনলাম 1 কোটি টাকার, এখন হয়ে গেছে 60 লাখ। এই যে 40 লাখ লস হইলো, এটা যদি আমার এই বছর আমি লস দেখাই, এটা তো আমি বিক্রি এখনো করি নাই। তো আমি যদি এবছর লস দেখাই তাহলে তো আমার বিজনেসের লস হয়ে যাচ্ছে অনেক। আবার পরের বছর গিয়ে গেইন হচ্ছে, অনেক গেইন হয়ে যাচ্ছে, একবার লস একবার গেইন, খালি আপ ডাউন হইতে থাকবে। এটা তো আমার ব্যবসার জন্য খুব খারাপ। আমি তো ঠিকমতো বোনাসও নিতে পারতেছি না, আমি পলিসিও করতে পারতেছি না। আমার মালিকরা তো আমাকে ধরছে যে এটা কি করতেছে, তোমার বিজনেস এত লাভ লস কেন, ওই শেয়ারের জন্য। তো বললো যে এই শেয়ার এগুলো দেখানোর দরকার আছে, এগুলোকে আমি বিক্রি করছি, লাভ আছে। কারণ আইএফআরএস 9 আমাকে বলছে এটা দেখাইতে হবে, ঠিক আছে, তাহলে আমি লস দেখাই। তো আইএফআরএস 9 আপনাকে আরেকটা অপশান দিছে যে আপনি যদি শেয়ারগুলা রেখে দেন এইচটিএম এর জন্য, হ্যাঁ, তখনই তো আপনার প্রশ্ন হচ্ছে যে আমি ওসিআইতে দেখাই, আমি ফেয়ার ভ্যালুতে কেন দেখাবো? আমার লাভ লস হইলে আমার আনরিয়েলাইজটা আমার রিজার্ভ থেকে কমুক বা বাড়ুক, এটা হচ্ছে আপনার টার্গেট। তো এইচটিএম এ যদি রাখেন এবং আপনি যদি দেখাইতে চান আপনি পারবেন, কিন্তু ওই অপশনটা ওয়ান টাইম প্রযোজ্য, অর্থাৎ আপনি আবার রিভার্স করতে পারবেন না।
এটাকে আমরা বলি ইরিভোকেবল ইলেকশন, অর্থাৎ এটা আইএফআরএস 9 এর পার্ট। আপনি যদি নিজেই ডিসিশন নেন যে আমার এই দাম দর বাড়া কমা এগুলো যেন আমার প্রফিটকে প্রভাবিত না করে, তাহলে আপনি সেটা করতে পারেন আইএফআরএস 9 অনুযায়ী। আপনি ওসিআইতে দেখাবেন, আপনার প্রফিট লসে আসবে না, আপনার রিজার্ভ কিছুটা কমবে বাড়বে, যেহেতু আনরিয়েলাইজড। এটা আপনার বোনাস এবং অন্যান্য পারফরমেন্সে কোনো প্রভাব পড়বে না। কিন্তু মানে অ্যাসেট লাইবিলিটি আমি একটু বাড়বে বা কমবে। শেষ করে নিই। হ্যাঁ, অ্যাসেট লাইবিলিটি বাড়বে কমবে, কিন্তু সমস্যা হচ্ছে একবার ওটাতে দেখাইলে আপনি পরের বছর আবার যখন গেইন হবে তখন আপনি বলবেন যে গেইন হয়েছে, এই গেইনটা আমি আমার প্রফিট লসে দেখাই। এটা আপনাকে আর অ্যালাউ করবে না আইএফআরএস। ঠিক আছে? আপনি যদি একবার ওসিআইতে আপনি চলে যান তাহলে আপনি সারা জীবন এই গেইন লস ওসিআইতে দেখাইতে হবে। এটাই রিভোকেবল ইলেকশন, সুযোগ আছে। হ্যাঁ, আপনি প্রফিট আর লসে দেখাবেন নাকি ওসিআইতে দেখাবেন, এটা আপনার অপশন। বাট ওসিআইতে দেখাইলে আর পরে প্রফিট আর লসে কোনোদিন দেখাতে পারবেন না। আচ্ছা, মানে স্যার তাহলে সামারিটা হচ্ছে মানে এটা হচ্ছে চয়েস, মানে যদি আমি ফ্লাকচুয়েশনটাকে যদি আমি রিয়ালাইজ করতে চাই চয়েজের জন্য আপনার আগে ক্রাইটেরিয়া মিট করতে হবে। আপনার এটা এসটিএম হতে হবে এবং এটা একটা শেয়ার আইটেম হতে হবে, অন্য আইটেম। তাহলে আমি যদি করতে চাই তাহলে সেটা হ্যাঁ, দেখাতে করা পারবেন। যাবে। এটা নিয়ে আমাদের স্লাইড আছে, আমি প্রশ্ন আগেই করে ফেলছেন, এই জন্য আমি বলে ফেলছি। তো আমাদের এখন আমরা ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, সরি, ফেয়ার ভ্যালু থ্রু পিএল এর এক্সাম্পল কি? লোন লিঙ্ক টু ইকুইটি ইন্ডেক্স। ধরেন একটা লোন দিলাম, ইকুইটি ইন্ডেক্স যদি বাড়ে, মানে শেয়ারের ইন্ডেক্স, ধরেন ডিএসসি স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স, এটা যদি বাড়ে তাহলে আমি লোন বেশি পাবো, যদি কমে কম পাবো, নাহলে লস হবে। এই ধরনের লোন এটা আসলে আমার এসপিপিআই মিট করে না, কারণ আমি এই লোন থেকে প্রিন্সিপাল ইন্টারেস্ট পাবো না। এই লোন থেকে আমি আসলে গেইন লস পাবো ইকুইটির ইন্ডেক্সের সাথে রিলেশন করে। এই জন্য এটা এসপিপিআই মিট করে না, এটা সরাসরি পিএলএ দেখাতে হবে। কনভার্টেবল বন্ড, যে বন্ড 5 বছর বা 3 বছর বা 10 বছর শেষে কনভার্ট করা যায়, সেই বন্ডের বেনিফিট আসলে যে আমরা যে পিভিতে নিয়ে আসি বন্ডের ফেস ভ্যালু, এটাকে আসলে পিভিতে আনা যাবে না, কারণ আমি ওই বন্ড থেকে শেয়ার পাবো এবং শেয়ারটা আমি কবে ক্যাশ করতে পারবো এটা আমি জানি না। সেজন্য এটা হচ্ছে আমার ফেয়ার ভ্যালু টু প্রফিট লস হবে। এটার অন্যতম কারণ হচ্ছে ওটা এসপিপিআই না, মানে এখানে প্রিন্সিপাল ইন্টারেস্ট ছাড়াও শেয়ার পাওয়া যাচ্ছে, আর শেয়ার নিজেই তো এরকম, সে আপনাকে কখনো এসপিপিআই দেয় না। ওই জন্য ওই সবগুলো আইটেমই হচ্ছে আপনার পিএলএ দেখাবেন। স্যার এই ক্ষেত্রে স্যার একটা কোশ্চেন ছিল স্যার আগের স্লাইডে। স্যার যদি মানে শেয়ার বাজারের যে ইন্ডেক্সটার সাথে যদি আমরা লিঙ্ক করি তাহলে স্যার অনেক সময় তো এরকম হতে পারে যে আমার একটা শেয়ার নেগেটিভ হয়ে গেছে, তার এই ক্ষেত্রে আমি কতটুকু রিয়ালাইজ করবো? একটা শেয়ার না, ইন্ডেক্স। ইন্ডেক্স ধরেন এখন 5,000 আছে, এখন বললো যে ইন্ডেক্স যদি 6,000 হয় তাহলে আপনি 6 লাখ ফেরত পাবেন, আর ইন্ডেক্স যদি 3,000 হয় 3 লাখ ফেরত পাবেন। ঠিক আছে? এরকম একটা লোন দিলেন, তো এই লোনটা আপনি যেহেতু ইন্ডেক্স, ইন্ডেক্সের বিষয়টা স্যার একটু একটু ক্লিয়ার করবেন? এই লোন আমাদের দেশের নাই। ইন্ডেক্সের বিষয় হলো শেয়ার মার্কেটের স্টক এক্সচেঞ্জে ইন্ডেক্স থাকে না, একটা জেনারেল স্টক এক্সচেঞ্জ ইন্ডেক্স। হ্যাঁ ইন্ডেক্স। এই ইন্ডেক্সের ভ্যালুর সাথে আপনি লোনের টাকা ফেরত পাওয়ার একটা রিলেশন করলেন, চুক্তিটা এরকম আর কি। আমাদের দেশে তো স্যার এগুলো না, প্র্যাকটিস এগুলো এটা প্র্যাকটিস। আমাদের স্যার যদি কোনো কোম্পানির এরকম শেয়ার বাজারে ইয়া থাকে তাহলে এটা যদি স্যার নেগেটিভে চলে যায় এক্ষেত্রে সে তার রিকগনিশনটা কতটুকু করবে? 0% নাকি স্যার নেগেটিভ করবে? আসলে বুঝি নাই। প্রশ্নটা হচ্ছে স্যার আমাদের শেয়ার বাজারে যদি হয় ধরুন কোনো কোম্পানি, এখন দেখা যাচ্ছে যে শেয়ারটা কিনলো এটা নেগেটিভে চলে গেছে। নেগেটিভ শেয়ার কখনো যায় না, শেয়ার ভ্যালু জিরো হতে পারে, নেগেটিভ কখনো হবে না। মানে লাস্ট প্রাইস কবে বিক্রি হয়েছে জিরো হবে না, কিছু একটা দাম থাকবে, জিরোতে তো আর সেল হয় না। আচ্ছা, আমরা অন্যদিকে না যাই। যিনি বলছিল উনি এটা কি করতে সেল করা বুঝায় ভাই, ফেস ভ্যালু থেকে নিচে নেমে গেছে, সেটা বলতে চাই। ওনার ফেস ভ্যালু থেকে নিচে নামতে পারে, জিরোর নিচে নামবে জি না। স্যার আমি সেটাই বলতে চাচ্ছি না, এতে কোনো অসুবিধা নেই, ফেস ভ্যালুর নিচে নামতে পারে। তাহলে স্যার আমি আমার পিএল এর রিকগনিশনটা কতটুকু করব? 0% করব? পিএলএ রিকগনিশন আপনার নিজের শেয়ার তো আর আপনি পিএলএ দেখাবেন না। আপনি যদি অন্য কোম্পানির শেয়ার কিনে থাকেন তাহলে তো আমি প্রথমে আপনাকে বলে এসেছি যে আপনি প্রতি রিপোর্টিং ডেটে ব্যালেন্স দেখবেন, দেখে যেই ব্যালেন্স যেই দাম থাকবে সেই দামে, ওই যে আমি 2 টাকা 30, 2 টাকা 50 বিভিন্ন এক্সাম্পল দিলাম,
সেই দামে আপনি মোট শেয়ার সংখ্যা দিয়ে গুণ দিবেন, গুণ দিয়ে আপনার অ্যাসেটের ভ্যালু দেখাবেন। দেখানোর সময় আপনি খেয়াল করবেন এর আগের বছর আপনি কত দেখাইছিলেন। মনে করেন এইবার দেখাতে যাচ্ছেন 250, আগে ছিল 230, তাহলে 20 টাকা আপনি গেইন দেখাবেন আর অ্যাসেটের ভ্যালু বাড়ায় দেখাবেন। এটা তো বলা হয়েছে, মনে পড়ছে? হ্যাঁ, মনে পড়ছে। আচ্ছা, ওকে। তো এইভাবে লাভ লস দেখাতে থাকবেন প্রতিবারই, দাম এই কমবে। লিঙ্ক টু ইকুইটি ইন্ডেক্স এটা কি মূলত লোন সেল করা? না, আপনি লোন দিয়েছেন, আপনি ফেরত পাবেন ইন্ডেক্সের সাথে রিলেশন করে, এটা ডেরিভেটিভ আইটেম। আচ্ছা, তো ফেয়ার ভ্যালু থ্রো পিএল কখন আর ফেয়ার ভ্যালু থ্রো ওসিআই কখন? তো নর্মালি আনরিয়েলাইজড গেইন হলে ওসিআই হতে পারে। ম্যানেজার ডিসিশন যদি থাকে, ম্যানেজার নিজেই ডিসিশন নিচ্ছে আমি রিস্ক নিব, আমি গেইন হলে তাহলে পিএলে যাবে, লস হলেও পিএলে যাবে, আর রিস্ক যেখানে ইনভলভমেন্ট বেশি সেখানে পিএলে যাবে। এটা হচ্ছে নর্মাল সেন্সার। তো ট্রিটমেন্ট অফ পারচেজড ইকুইটি শেয়ার, এখন আমরা আসি ইকুইটি শেয়ার আমরা কিনেছি, এটা কি হবে? এটা হবে ডিফল্ট ক্যাটাগরি হলো ফেয়ার ভ্যালু থ্রু পিএল, অর্থাৎ ইকুইটি শেয়ার যদি আমি কিনি তাহলে আমি ফেয়ার ভ্যালু থ্রু পিএলে দেখাবো। লাভ লস আমি প্রতি বছর শেষে যেই ক্লোজিং রেটটা থাকে সেটা দিয়ে গুণ দিয়ে অ্যাসেটের দাম দেখাবো। অ্যাসেটের দাম দেখাতে গিয়ে গত বছর যা দেখাইছি তার চেয়ে বেশি দেখাতে হলে এবার প্রফিট দেখাবো, আর যদি লস কম দেখাতে হয় তাহলে লস দেখাবো। এটা হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু পিএল। আর ইরেভোকেবল ইলেকশন টু ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই, এটা নিয়ে আমরা কথা বলছি। যদি আপনার শেয়ারটা হেল্ড টিল ম্যাচিউরিটি রাখেন এবং এসটিএম রাখেন এবং এটা আপনি চাচ্ছেন ওসিআইতে দেখাতে, আপনার যেন লাভ লসের প্রভাব না পড়ে আপনি দেখাতে পারবেন, বাট দেখানোর স্টাইলটা হচ্ছে ইরেভোকেবল, মানে একবার আপনি দেখাইলে পরের বার আবার এই এই নিচে 2 থেকে আবার 1-এ যেতে পারবেন না, এটা আপনাকে বাধা দিবে আইএফআরএস। আচ্ছা, আমার আর একটা প্রশ্ন আছে, সেটা হলো ধরেন আমরা যেটা ইয়াতে দেখাইলাম না, ঠিক আছে, পিএল অথবা ওসিআই তে দেখে না দেখে আমরা অ্যাসেট লাইবিলিটির সাথে অ্যাডজাস্ট করলাম, শেয়ারের না মূল্য না বাড়লো বা না, আপনি কমলো। 2 দিকে চলে গেছেন। একটা হলো হয় ওসিআই দেখাবেন নাহলে পিএলএ দেখাবেন, দুইটার একটা তো আপনার দেখাতে হবে। শেয়ারের ভ্যালু না, শেয়ার যেটা আনরিয়েলাইজের কথা বলতেছি। আনরিয়েলাইজড বলে কিছু নাই, আনরিয়েলাইজের আনরিয়েলাইজের অ্যামাউন্টটাই আমি তো আপনাকে বলি না শেয়ার সেল করছেন। আনরিয়েলাইজের প্রফিটটাই আপনি যদি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআইতে থাকেন ওসিআইতে দেখাবেন, আর না হয় পিএলএ দেখাবেন, আনরিয়েলাইজের পরিমাণটাই। তো বুঝছেন না? আপনাকে যত এক্সাম্পল আমি বলেছি যে 2 টাকা 30 পয়সা ছিল আর 2 টাকা 50 হয়েছে বছর শেষে, আপনি কি বিক্রি করেছেন? এটা না, বিক্রি করি বিক্রি করেন না, তো আনসোল্ড গুলাই আপনাকে দেখাইতে হবে। আপনাকে ইনভেস্টমেন্ট 20 টাকা দেখাবেন, আর এখন আপনি ওসিআই আছেন অথবা পিএলএ আছেন, এখন পিএলএ আছেন তাহলে পিএলএ 20 টাকা ক্রেডিট করে দেবেন। এই ওসিআইতে হলে ওসিআইতে 20 টাকা ক্রেডিট করে দিবেন। আনরিয়েলাইজড গুলাই দেখা যাবেন, প্রতি বছর বাড়বে কমবে, বিক্রি করলেও দেখাবেন না করলেও দেখাবেন। আচ্ছা, তারপর আমরা এখন সামারিতে আসি। সামারি হচ্ছে যদি এসটিএম এবং এসপিপিআই দুইটাই মিট করে তাহলে অ্যামোর্টাইজ কস্ট। এটা কি বুঝতে পারছেন? আমরা কিন্তু এটা নিয়ে একটা পুরো স্লাইড ছিল, এটা নিয়ে বলছি, তাই না? এই স্লাইডটা ছিল। ইফ বোথ ক্রাইটেরিয়া মিটস দ্য অ্যাসেট শোন এজ অ্যামোর্টাইজ কস্ট, অর্থাৎ এসপিপিআই হবে এবং এসটিএম হবে, তাহলে আমার অ্যামোর্টাইজ হবে। আর এসপিপিআই হলো বাট বোথ এসটিএম এন্ড এইচএফটি যদি থাকে তাহলে হবে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। এটা সামারি আর কি, এটারও একটা স্লাইড ছিল। আর পিএলএ যাবে কোনটা, যেটা এসপিপিআই মিট করে না, সেগুলো হচ্ছে পিএলএ যাবে। তাহলে আমাদের লোন রিসিভেবল আমরা অ্যামোর্টাইজ কস্টে নিব, বন্ড অ্যামোর্টাইজ কস্টে নিব, লোন গিভেল এগুলো অ্যামোর্টাইজ কস্টে নিব। আর যদি আমার ফাইন্যান্সিয়াল লাইবিলিটি থাকে, অর্থাৎ আমি নিজে লোন দিয়েছি বা আমার ডিবেঞ্চার, আমার অ্যাকাউন্ট পেয়েবল, এগুলো আমরা অ্যামোর্টাইজ কস্টে দেখাবো অথবা ফেয়ার ভ্যালু থ্রু পিএলএ দেখাবো।
যদি এটা আমি হেল্ড টিল ম্যাচিউরিটি রাখি তাহলে এবং এসপিপিআই থাকে তাহলে অ্যামোর্টাইজ কস্টে, নাহলে ফেয়ার ভ্যালু থ্রু পিএলএ। মানে ফেয়ার ভ্যালু থ্রু ওসিআইতে দেখানোর কোনো সুযোগ নাই লাইবিলিটিজের ভ্যালু। আর যদি আমি ডেরিভেটিভ কিনি তাহলে সব ডেরিভেটিভ হচ্ছে ফেয়ার ভ্যালু থ্রু পিএলএ যাবে। আবার আসি, আমরা যদি অ্যাসেট কিনি তাহলে আমাকে জিজ্ঞেস করতে হবে এসটিএম নাকি এসপিপিআই। দুইটা ইয়েস হলে অ্যামোর্টাইজ, যদি এসপিপিআই ইয়েস হয় আর এসটিএম না হয়ে এটা এসএফটি হয়, বোথ হয়, তাহলে ওসিআইতে দেওয়া যাবে। আর ফেয়ার ভ্যালু থ্রু পিএল হবে অন্য সব ক্ষেত্রে। আর লোনের ক্ষেত্রে বা লাইবিলিটির ক্ষেত্রে আমাকে অ্যামোর্টাইজ কস্টে দেখাতে হবে অথবা ফেয়ার ভ্যালু থ্রু পিএলএ দেখাতে হবে। এসপিপিআই এবং এসটিএম মিট করলে অ্যামোর্টাইজ কস্টে দেখাবো। আর ডেরিভেটিভসের ক্ষেত্রে আমাদের অ্যাসেট তো তিন ধরনের নাকি, হয় ডেরিভেটিভ বা লাইবিলিটি অথবা ইকুইটি। ডেরিভেটিভ হলে এটা ফেয়ার ভ্যালু থ্রু পিএল হবে। এখন আমরা এই চারটা যদি দেখি, এখন আপনাদের কাছে ইজি মনে হবে। মনে করেন ইকুইটি ইনস্ট্রুমেন্ট, আপনি হেল্প ফর ট্রেডিং যদি নো হয়, ফেয়ার ভ্যালু ডেজিগনেশনও যদি ইয়েস হয়, তাহলে আপনি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআইতে দিতে পারবেন। ডেরিভেটিভ সরাসরি ফেয়ার ভ্যালু থ্রু ওসিআই। আর ডেট ইনস্ট্রুমেন্টের ক্ষেত্রে আপনি জিজ্ঞেস করবেন দুইটা প্রশ্ন, এসপিপিআই আর বিজনেস মডেল। এসপিপিআই ইয়েসে আসলেন আর বিজনেস মডেল হলো হোল্ড টু কালেক্ট, তাহলে ফেয়ার ভ্যালু থ্রু পিএল। ডেজিগনেশন যদি না হয় অ্যামোর্টাইজ কস্টে দিবেন, আর ডেজিগনেশন হলে ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনসিভ ইনকামে দিবেন। ঠিক আছে। আর এসপিপিআই যদি প্রথমেই মিট না করে নো হয়, তাহলে ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট আর লসে চলে আসবে। এটা পরে একটু মিলাই নিয়েন, আমাদের এখন এক্সাম্পল আছে। আর এখানে যেই বিষয়গুলো বলা আছে, আমরা তখন যে কথাগুলো বলছি এগুলার থিওরিটিক্যাল রূপ হচ্ছে এখানে আছে। আমি যদি দু একটা একটু করি, সবগুলো পড়ার প্রয়োজন নাই। মনে করেন আপনি বললাম দি থ্রি পসিবল মেজারমেন্ট আইডেন্টিফাই স্ট্যান্ডার্ড আর অ্যামোর্টাইজ কস্ট, ফেয়ার ভ্যালু থ্রু আদার কম্প্রিহেনশন এন্ড ফেয়ার ভ্যালু থ্রু প্রফিট আর লস। এটা আমরা কথা বলেছি, অন্যের স্লাইড ছিল যে তিন ধরনের আমাদের মেজারমেন্ট আছে। আন্ডার আইএফআরএস 9 ক্লাসিফাইং মেজারমেন্ট অ্যাসেট ইজ কি হবে, বিজনেস মডেল টেস্ট অ্যান্ড কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো টেস্ট। এই দুটো টেস্ট করব। এরপর বলতে আছে হোয়ার বিজনেস মডেল ইজ ফাইন্যান্সিয়াল অ্যাসেট ইজ টু হোল্ড দ্য ফাইন্যান্সিয়াল অ্যাসেট টু কালেক্ট, মানে এসপিপিআই, and contractual cash flow give rises to date cash flow which solely payment of principal of interest, এটা তখন অ্যামোর্টাইজ কস্টে হবে। তো এগুলো আমরা বলেছি যে দুইটাই যখন মিট করে এটারই লিখিত রূপ হচ্ছে এইয়া। তো এই জন্য আমি আর এটা পড়ছি না। আমরা প্র্যাকটিক্যালি এখন একটা অঙ্ক দেখবো, একটা বা ছোট ছোট 4-5টা পার্ট দেখবো আর কি। দেখলে আমাদের নলেজটা কমপ্লিট কিনা আমরা জানতে পারবো। তো এই প্রশ্নটা দেখেন, কাপা prepares financial statement 30th September each year. 30th September 2016, Kappa entered into the following transaction. তো 1 অক্টোবর 2015, মানে ঠিক এক বছর আগে সে একটা ইন্টারেস্ট ফ্রি লোন দিচ্ছে এমপ্লয়িকে 8 লাখ টাকা। তো লোন ইজ ডিউ 30 সেপ্টেম্বর 2017, মানে ঠিক 2 বছর পরে লোনের টাকা দিবে। তাহলে ও যে 8 লাখ টাকা দিচ্ছে সে এক বছর পরে কত পাবে? এক বছর পরে কি পাবে সে? যে কোম্পানিটা লোন দিবে ইন্টারেস্ট ফ্রি লোন, তার মানে ইন্টারেস্ট পাবে। এক বছর পরে কিছুই পাবে না, সে 2 বছর পরে কি পাবে? 8,80,000 নাকি 8 লাখ? 8 লাখ, 8 লাখে 8 লাখই পাবে। জি, আচ্ছা, আপনারা কোয়েশ্চনটা বুঝতে পেরেছেন। তো এখন আমরা আনসারিং এ যাব। আনসার দেওয়ার সময় আমরা আমাদের বলতেছে শো হাউ দ্য ট্রানজাকশন শুড বি রিপোর্টেড ইন দ্য ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট কাপ্পা। 2016-তে আমি কিভাবে দেখাবো, মানে মাঝখানের বছরটা কিভাবে দেখাবো। তো আমার দেখাতে গেলে আমাকে এটা প্রথমে আমার এটা কি ফাইন্যান্সিয়াল অ্যাসেট না ফাইন্যান্সিয়াল লায়াবিলিটি, এটা বলেন। ফাইন্যান্সিয়াল অ্যাসেট। ফাইন্যান্সিয়াল অ্যাসেট, আচ্ছা, থ্যাংক ইউ। তো এটা আমার একটা ফাইন্যান্সিয়াল অ্যাসেট। এখন ফাইন্যান্সিয়াল অ্যাসেট আমরা হচ্ছে তিন ভাবে দেখাইতে পারি, অ্যামোর্টাইজ কস্টে, পিএলএ আর ওসিআইতে। তো কিভাবে দেখাবো এটার জন্য আমাকে প্রশ্ন করতে হবে দুইটা, এটা কি এসপিপিআই? ইয়েস, এটা কি এসপিপিআই?
হ্যাঁ এসপিপিআই, হ্যাঁ হ্যাঁ এটা প্রিন্সিপাল এসপিপিআই মিট করেছে। আর এসপিআই, কিন্তু এটা ইন্টারেস্ট আর এটা কি ইন্টারেস্ট আমি ইন্টারেস্ট নাই। টিল ম্যাচুরিটি রাখবো? এটার উত্তর হ্যাঁ, ইয়েস। আমি তো শেষ পর্যন্ত রাখবো। এটা তো আমি কারোর কাছে অন্য ব্যাংকের কাছে সেল করে দিব না, অন্য কারোর কাছে সেল, এমপ্লয়ি লোন আমি রাখবো। আহ, তো আমি দুইটাই যেহেতু ইয়েস হয়েছে, তাহলে আমাদের সূত্র আমাকে বলছে যে এটা হচ্ছে অ্যামোর্টাইজ কস্ট। সবাই ক্লিয়ার তো? জি স্যার। অ্যামোর্টাইজ কস্টে কি হবে দেখাতে হয়, অ্যামোর্টাইজেশন শিডিউল করে দেখাতে হয়। শিডিউলের প্রথম ভ্যালুটা হবে পিভি। পিভি আমি কি পাবো? স্যার আমি শিডিউলের কোনো স্যাম্পল স্যার? হ্যাঁ, শিডিউলের স্যাম্পল অসংখ্য আছে, আপনারা হাজার হাজার করছেন। ফাইন্যান্স করছেন, বিজনেস ফাইন্যান্স, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট কয়েক হাজার বার করছেন, দেখেন অসুবিধা নেই। এইখানে নাই অবশ্য। তো 8 লাখ আমি পাবো কবে? 2 বছর পরে। 2 বছর পরে এটা ইয়া করতে হবে, প্লাস CV তে পয়েন্ট ডিসকাউন্ট করতে হবে। এটাকে আমি ডিসকাউন্ট করবো। ডিসকাউন্ট করে 6,66,000 না সামথিং আছে, ওই টাকাটা আমাকে অ্যাসেট হিসেবে দেখাতে হবে ব্যালেন্স। আর ওই টাকার উপর যিনি ফাইন্যান্স শিডিউল বললেন, এটা এরকম ধরেন 10% করে ইন্টারেস্ট ডিসকাউন্ট 2015 6,66,000 সামথিং, আর আইএনটি দিবেন 10%, তারপরে কুপন এখানে নাই, আর ব্যালেন্স যা দাঁড়ায় 65,000 দিয়ে এটা 7 লাখের উপরে চলে যাবে, বুঝছেন? এরকম আর কি একটা ব্যালেন্স দাঁড়াবে। তো এইভাবে আমাদের এন্ডিং ব্যালেন্স যেটা থাকবে 15, ঠিক 15 শেষে না, 16 শেষে যে ব্যালেন্সটা থাকবে এটা হচ্ছে আমার ব্যালেন্স শিটে দেখাবো। আর এখানে কোনো গেইন লস আসবে না, কারণ আমরা বলছিলাম যে অ্যামোর্টাইজ কস্টে ইন্টারেস্ট রেট চেঞ্জ না হলে গেইন লস হয় না। ঠিক আছে, আমরা আনসার দেখতেছি। তো এটা বলতেছে যে 1 অক্টোবর ফাইন্যান্সিয়াল অ্যাসেট এটা ইনিশিয়াল রিকগনাইজ হবে ফেয়ার ভ্যালুতে, এবং ফেয়ার ভ্যালুটা হবে আমার 6,61,000, মানে 1.1 এর পাওয়ার স্কোয়ার দিয়ে ভাগ দিয়ে। এখন আমি এই 3 নাম্বার লাইনটা একটু সবশেষে বোঝাচ্ছি। এরপর দেখেন, বিকজ দ্য বিজনেস মডেল অ্যান্ড কন্ট্রাকচুয়াল ক্যাশ ফ্লো লোন অ্যাসেট সাবসিকুয়েন্টলি মেজার্ড এট অ্যামোর্টাইজ কস্ট। তাহলে আপনাকে এটা বলতে হবে যে বিজনেস মডেল এবং এসপিপিআই আমি টেস্ট করেছি, টেস্ট করে দুইটার উত্তর ইয়েস পাওয়াতে এটা অ্যামোর্টাইজ কস্টে যাবে। আর এই 66,000 ইন্টারেস্ট যোগ হবে ফাইন্যান্স ইনকাম হিসেবে। তো আমার 6,66,000 সাথে 6,61,000 সাথে 66,000 যোগ হবে, যোগ হয়ে 7,27,000 হচ্ছে বছরের শেষে ব্যালেন্স দাঁড়াবে। এটাই আমার ব্যালেন্স শিটে থাকবে। তো এটা কত বছর থেকে কত বাড়লো বা কমলো সে তার উপর কোনো গেইন লস নাই, কারণ এটা ফেয়ার ভ্যালু তো প্রফিটের লস নেই। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমি ইন্টারেস্ট ইনকাম করতে থাকবো 66,000 পরে, কিন্তু আমার প্রথম যে রিকগনাইজ করছি শুধু 6,66,000, কিন্তু আমি টাকা দিয়েছি কত? 8 লাখ। তো আমি টাকা দেওয়ার সময় কি করেছি? ইন্টারেস্ট রেট। ক্যাশ ক্রেডিট করেছি, ক্যাশ ক্রেডিট করেছি কত? 8 লাখ। এখন আমাকে বলতেছে অ্যাসেট ডেবিট করা যাবে কত? অ্যাসেট কত হবে অ্যামোর্টাইজ কস্টে? 6,61,000। তাহলে বাকিটা কি হবে? বাকিটা ডেবিট হবে, একটা এক্সপেন্স। মানে আমি প্রথমে একটা লস করে নিলাম। কেন লস করলাম? আমি এমপ্লয়ির জন্য আমি লস করছি, তাকে সুযোগ দিচ্ছি আমি। কিন্তু আমার 2 বছরে আমার কিছু কিছু গেইন হবে। প্রথমে একটা 1,38,000 লস করেছি, কিন্তু 2 বছরে আমি 66 বা 65 করে এরকম 2টা বছর আমি কিছু গেইন করব। এই গেইনটা পরে করব আর কি। এই হচ্ছে আমার। তো আমরা কি একটা লোন এটা মূলত 1,38,843 কভার করে 833 কভার করবে, ইন্টারেস্ট রেট চেঞ্জ না হলে একদম অ্যাকুরেটলি ওটা মিলবে। মানে প্রথমে আমি লস করে নিছি নিজে, এরপরে 2 বছরে আমি লাভ করে ওটা সমান করে নিব। এমপ্লয়ির সাথে আমার গেইন লস নাই। তো এটা ছিল লোন নিয়ে। এরপর এক্সাম্পলটা দেখেন, কাপা প্রিপেয়ার্স ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট 30 সেপ্টেম্বর ইচ ইয়ার। ডিউরিং দ্য ইয়ার ended 30 সেপ্টেম্বর 2016, কাপা এন্টার ইনটু ফলোইং ট্রানজাকশন। কি করেছে? একটা ইকুইটি ইনভেস্টমেন্ট করেছে, যেটা আমাদের মঞ্জুর ভাইয়েরও প্রশ্ন ছিল। সে 12 মিলিয়ন, মানে 1,20,00,000 টাকায় ইনভেস্টমেন্ট করেছে, এবং এটা কন্ট্রোল বা সিগনিফিকেন্ট ইনফ্লুয়েন্স দেয় নাই। তার মানে 50% বা 20%-এর বেশি না, বাট এটা একটা লং টার্ম ইনভেস্টমেন্ট। লং টার্ম ইনভেস্টমেন্ট মানে কি?
কথাটা মানে হচ্ছে লং টার্ম ইনভেস্টমেন্ট মানে হচ্ছে এটা ইজ ইকুয়াল টু আমাদের ভাষায় হচ্ছে এসটিএম। ঠিক আছে, আমরা তখন যা শিখলাম সে অনুযায়ী এটা কি এসটিএম না? জি এসটিএম। STM। আচ্ছা, এখন বছর শেষে এটার ভ্যালু হয়ে গেছে 13 মিলিয়ন। তাহলে আমি এই যে 1 মিলিয়ন বাড়লো এটা কি করব? অ্যাসেটটা বাড়াই দিব অ্যাসেটটা বাড়াবো আর আর ওসিআইতে দেখাবো, ওসিআইতে দেখাবো, অথবা পিএলএ। ওসিআই অথবা PL। আপনি একদম কারেক্ট আছেন। আমাদের দুইটাই বলতে হবে, আমরা তো একটু প্রফেশনাল লেভেলে, তো আমাদের উত্তরটা দুইটাই বলতে হবে। দেখেন কিভাবে বলছে। প্রথম বলছে আপনার প্রথম রিকগনাইজ করবেন 12 দিয়ে, তারপর আপনি এটা কি করবেন, ফেয়ার ভ্যালু তো প্রফিট আর লসে 1 লাখ দেখাবেন এই গেইনটা, 1 মিলিয়ন, 1 লাখ না 1 মিলিয়ন আপনি গেইন দেখাবেন প্রফিট আর লসে। তারপরে আবার বলবেন যেহেতু এটা ইকুইটি ইনভেস্টমেন্ট এবং এটা লং টার্ম আপনি রাখবেন, তাহলে আপনার একটা স্কোপ আছে, ইরেভিকেবল ইলেকশন করে আপনি চাইলে ওসিআইতে নিতে পারেন। এমনকি আমাদের কথার সাথে মিলছে, আপনি চাইলে ওসিআইতে নিতে পারেন। তবে তাকে আবার সাবধান করে দিবেন, আপনি যেহেতু একজন কনসালটেন্ট বা অ্যাকাউন্টেন্ট, বলবেন যে এরকম ক্ষেত্রে রিমেজারমেন্ট গেইন এটা ওসিআইতে যাবে, কিন্তু এটা একটা ইরেভিকেবল, এটা আবার ফেরত নেওয়া যাবে না। এই কথাটা বলে আপনি আনসারটা শেষ করবেন। ওকে, এই ইকুইটিটা কি ডান? জি স্যার। পরেরটা গেলাম। এটা দেখেন লোন দিছে 30 মিলিয়ন টু অ্যানাদার এন্টিটি, ইন্টারেস্ট পাওয়া যাবে 1.5 মিলিয়ন অ্যানুয়ালি এরিয়ার্স। তো লোন দিয়েছে মনে হয় 3 বছর না কত বছরের জন্য, আচ্ছা পরে যায় পুরোটা, 1.5 মিলিয়ন বছর শেষে দিবে। এডিশনাল ফাইনাল পেমেন্ট 35 মিলিয়ন D1 31 মার্চ। তাহলে ঠিক 3 বছর পরে আহ, দিবে 35.3 মিলিয়ন, আর 1 বছর পরে দিবে 1.5 মিলিয়ন, আরেক বছর পরে দিবে 1.5 মিলিয়ন, আর 3 বছর পরে দিবে 35 মিলিয়ন। এই টাকাগুলো আমি পাবো। আর এটা করতে গিয়ে আমার একটা ডাইরেক্ট কস্ট হয়েছে, খরচ হয়েছে 2,50,000। তো আমাদের IFRS 9 বলতেছে যদি কোনো ডাইরেক্ট কস্ট থাকে এটা অ্যাসেটের দামের সাথে যোগ করে দিতে হবে। ঠিক আছে, তো অ্যানুয়াল ইন্টারেস্ট রেট ইমপ্লিসিট হলো 10%। এখন আমি কিভাবে দেখাবো? তো আমাকে একটা অ্যাসেটের ভ্যালু দেখাতে হবে কিভাবে, পিভি দিয়ে। এটা তো একটা লোন, তাই না? লোনের ভ্যালু হবে কি পিভি, প্রেজেন্ট ভ্যালু। প্রেজেন্ট ভ্যালু মানে কি আমি কত পাবো, এগুলোর ডিসকাউন্ট। তাহলে 1.5, এটাকে 1.1 দিয়ে ভাগ দিবেন, আবার একটা 1.5 পাবেন, সেটাকে 1.1 দিয়ে 1 স্কোয়ার দিয়ে ভাগ দিবেন। আমার লেখাটা কি বুঝতেছেন? লেখা বলতে জি স্যার। কি করতে চাইছে এটা কি বুঝতেছেন? জি স্যার। এই যে ফাইন্যান্স এরকম অঙ্ক অনেক করছি আমরা, তাই না? এগুলো এরপরে 35কে কি করবেন, 35.3কে 1.1 এর 4 হবে না 3 হবে? পর হবে স্যার। 3 হবে। এটা 3 বছর শেষেই পাবেন। 17 তো 18, 19, 20 3 বছর শেষে পাবেন। তো এগুলো যোগ করলে যা আসবে এটাই হচ্ছে আপনার পিবি। এই পিবির সাথে আপনি 2.5 লাখ আবার যোগ দিবেন, 2.5 লাখ যোগ দিবেন, দিলে আপনার অ্যাসেটের ভ্যালু দাঁড়াবে। তো অ্যাসেটের ভ্যালু দাঁড়ালো, এটাকে আমরা কোন মডেল বলতেছি, ওসিআই, পিএল নাকি অ্যামোর্টাইজ কস্ট? এই মডেলটা ওসিআই নাকি পিএল নাকি অ্যামোর্টাইজ কস্ট? অ্যামোর্টাইজ কস্ট। অ্যামোর্টাইজ কস্ট হলে আমি অ্যামোর্টাইজ কস্টে দেখাবো, ইন্টারেস্ট হিসেবে যোগ করব। অ্যামোর্টাইজ কস্টের সাথে ইন্টারেস্ট যোগ করব, পেমেন্ট করলে বিয়োগ করব। সে তো আর পেমেন্ট, হ্যাঁ পেমেন্ট করবে 1.5 মিলিয়ন বিয়োগ করব, ইন্টারেস্ট যোগ হবে 1.5 মিলিয়ন বিয়োগ করব, আর প্রথম ভ্যালুটা হবে পিবি। আর বছর শেষে যা দাঁড়াবে এটাই হলো আমার ইয়ার এন্ডের ব্যালেন্স। ওই ব্যালেন্সটা আমি দেখাবো, এটাই হচ্ছে আমাদের আনসার। দেখেন কি করছে। প্রথমে বলছে যে যেহেতু এটা এসপিপিআই, এবং কি কারণে আমরা অ্যামোর্টাইজ কস্টে গেছি, আপনারা কিন্তু অ্যামোর্টাইজ কস্ট যে যাবেন এটা বলেছেন। আমি যেমন জিজ্ঞেস করলাম পিএল না ওসিআই নাকি অ্যামোর্টাইজ, তখন অ্যামোর্টাইজ বলেছেন। তো জানেন নিশ্চয়ই কেন গিয়েছে, যেহেতু দুইটাই ইয়েস এই জন্য। তারপর আমি এটাকে ডিসকাউন্ট করে যা পাইলাম তার সাথে আরও 2.5 লাখ যোগ করলাম, এটা হবে আমার ইনিশিয়াল কস্ট। আর ফাইন্যান্স ইনকাম এটা হবে আমার এটার উপর 10%। আর ফাইন্যান্সিয়াল অ্যাসেটের শেষে লাস্ট যে এন্ডিং ব্যালেন্স হবে সেটা হবে বিগিনিং ব্যালেন্স প্লাস ইন্টারেস্ট। কোথায়
আচ্ছা দেখেন, বিগিনিং ব্যালেন্স প্লাস ইন্টারেস্ট মাইনাস পেমেন্ট, এটা আমাদের সূত্র ছিল জি অ্যামোর্টাইজেশন। স্যার। এটা দিয়ে যে যোগ বিয়োগ করলে যা দাঁড়াবে 31 মিলিয়ন, এটা হলো আমার ইয়ার এন্ডের ব্যালেন্স। তো আমাদের আরো 2টা বা 3টা ইয়ে আছে, আপনাদের একটু ধৈর্য থাকলে দেখেন, আমাদের এই ক্লাসিফিকেশন নিয়ে আর কোনোদিন প্রবলেম হবে না, একদম কমপ্লিট হয়ে যাবে। এই 3টা এক্সাম্পল আছে, দেখে নেন। তো আমাদের এপসিলন পারচেজ 5 লাখ শেয়ার ইন কি সাপ্লায়ার এনটিটি এক্স, আমি শেয়ার কিনেছি 5 লাখ। এক্সের শেয়ার ওয়ার পারচেজ ইন অর্ডার টু প্রোটেক্ট এপসিলন সোর্স অফ সাপ্লাই, এপসিলন হ্যাজ নো ইন্টেনশন টু ট্রেডিং ইন দিস শেয়ার। তো এই যে একটা কথা বললাম নো ইন্টেনশন, এটা দিয়ে আমি কি বুঝবো? এটা কি এসটিএম নাকি এইচএফটি? এটা মানে হচ্ছে এসটিএম। আচ্ছা, দি শেয়ার $2 পার শেয়ার অ্যান্ড ডাইরেক্ট কস্ট পারচেজিং 1 লাখ, ডাইরেক্ট কস্টটা যোগ হবে। আর $2 প্রথম খরচ হয়েছে, 5 লাখ শেয়ার, তাহলে 10 লাখ খরচ, 5 1 লাখে 11 লাখ টাকা খরচ। সাপ্লায়ার পেইড ডিভিডেন্ড 30 সেন্ট, সে ডিভিডেন্ড পাইছে। আর 11 লাখ খরচ, শেয়ারের দাম তাহলে কত হইল? 2 টাকা 20 পয়সা না? 11 লাখ ভাগ 5 কত হয়? মানে 2 টাকা 20 হয়। 2 টাকা 20, আর বছর শেষে দাঁড়ালো 2 টাকা 25। তাহলে আমার কি হবে? শেয়ারের ভ্যালু 2 টাকা 25 দেখাবো। আর যে চেঞ্জটা আসলো, চেঞ্জটা তো বৃদ্ধি হয়েছে, চেঞ্জটাকে কি করব? গেইন দেখাবো। এটা কি গেইন, প্রফিট অর লসে গেইন দেখাবো। ওকে, আদার ইনকাম হিসেবে শো করছে। হুম, এটা কি আদার ইনকাম হিসেবে শো করছে? না প্রফিট, হ্যাঁ আদার ইনকাম দেখাতে পারে, এটা একটা নাম আপনি দিবেন, জয় দেন, গেইন অন শেয়ার এরকমও দিতে পারেন, অসুবিধা নেই। তো এটা দিয়ে শেষ করবেন। এখন কথা হচ্ছে যে 30 সেন্ট করে আমি পাইলাম, ওইটা কি জিনিস? এটাও আমার একটা ইনভেস্টমেন্ট ইনকাম, ক্যাশ ডেবিট হবে, আর যে পরিমাণ টাকা আমি পাইছি সেটা আমার ইনকাম ক্রেডিট হবে। তো দেখেন শেয়ারের দাম সে 10 লাখ, 11 লিখে নাই, যদি এই যুগটা করলে 11ই হবে। হ্যাঁ, 5 লাখ গুণ 2 আর 1 লাখ, 11 লাখ হবে। তো 11 লাখ হওয়ার পরে সে পরে ইয়ার এন্ডে দেখাবে হচ্ছে 2 টাকা 25 করে। তাহলে এই যে একটা চেঞ্জ আসলো, 1 টাকা, মানে 25,000 টাকা কম বেশি আসলো, 0.05 প্রতি শেয়ারে। এই 25,000 টাকা আমার ওসিআইতে আমি দেখাবো। ওসিআইতে কেন দেখাবো? আমার অপশান আছে পিএলএ অথবা ওসিআইতে। ওসিআইতে দেখানোর অপশান আছে কেন? কারণ এটা এখন এসটিএম। তো আপনাকে একটু বলে নিতে হবে যে আমি এটা এসটিএম এর কারণে ওসিআইতে দেখাতে পারি, এবং এটা ইরেভিটেবল রিলেশন। আর ডিভিডেন্ড ইনকামটা আদার ইনকাম হিসেবে দেখায় দেবেন, সাথে ক্যাশ। বুঝতে পারছেন? আরেকটা মনে হয় আছে সম্ভবত, এটা ইনকামটা তো অনলি ইনকাম, এখানে তো আর আমার ইয়ের বলি ইনভেস্টমেন্ট ভ্যালু চেঞ্জ না, ইনভেস্টমেন্টের ভ্যালু চেঞ্জ হবে না। ভালো বলছেন। আমাদের লাস্ট এক্সাম্পল, এপসিলন পারচেজড 1 লাখ কল অপশন শেয়ার ইন এন্টিটি অ্যান্ড আনকানেক্টেড থার্ড পার্টি, অপশন অ্যালাউড এপসিলন টু পারচেজ। এটা 2000 একটা ডেটে 6 টাকা করে শেয়ার কেনার সুযোগ দিয়েছে অপশন। আবার 1 টাকা 25 পয়সা করে অপশন সে পেমেন্ট করেছে। and the fair value of the option, এই ভ্যালুটা আপনার 8 টাকা হবে। আর ফেয়ার ভ্যালু হচ্ছে, অপশনের ফেয়ার ভ্যালু 1 টাকা 25 থেকে 1 টাকা 60 হয়ে গেছে। তো আমাকে সবার আগে যে কথাটা বলবেন, একটা অপশনকে এফবিপিএল, এফবিওসিআই আর অ্যামোর্টাইজ কস্ট, এটা জানার জন্য আমি কি প্রশ্ন করব? এটা একটা অপশন, আমি কি জিজ্ঞেস করবো? এসপিপিআই কিনা প্রথম জিজ্ঞেস করবেন? আচ্ছা, আপনি ভুল বলছেন, আমি আপনাকে আরো সহজ করে দিই। যখনই আপনি দেখবেন ডেরিভেটিভ, তখন সরাসরি এফবিপিএল মনে পড়ছে। ডেরিভেটিভ ইনস্ট্রুমেন্টের জন্য
এসপিপিআই নাকি এইচটিএম না এসএফটি এগুলো জিজ্ঞেস করার প্রয়োজন নেই। সে কি হবে, জি স্যার, ডিরেক্ট এফবিপিএল হয়ে যাবে। এফবিপিএল কিভাবে দেখায়, 1 টাকা 25 ছিল আর হয়েছে 1 টাকা 60, তাহলে চেঞ্জটুকু 35 পয়সা, 35 পয়সা ইন্টু 1 লাখ মানে 35,000। 35,000 কি হবে, লস হবে না লাভ হবে? লাভ হবে, দাম বাড়ছে, 1 টাকা 25 ছিল 1 টাকা 60 হয়েছে, লাভ হবে। জি স্যার। তাহলে আপনি কি বাড়াবেন, ডেরিভেটিভ অ্যাসেট বা অপশন অ্যাসেট ডেবিট আর পিএল ক্রেডিট। প্রশ্নে কি ডেরিভেটিভ কথাটা উল্লেখ ছিল? অবশ্যই অপশন কথাটা বলছে, অপশন মানে ডেরিভেটিভ, কল অপশন। কল অপশন। তো আমাদের স্লাইড শেষ হয়ে গেছে, আপনারা একজন দুজন যদি একটু মন্তব্য করেন কেমন বুঝতে পারলেন। আচ্ছা, এটা আমি তো মধ্যে দিয়ে একটু যদি আমার একটা ফোন আসছে, আর সাথে ইমার্জেন্সি ফোন না ধরে পারি নাই, কল অপশন বা ইয়েটা এই জায়গাটা একটু যদি একটু 1 মিনিট একটু রিকল করতেন, 1 মিনিট এটা বুঝতে পারি। বলি, অপশনের জন্য আপনার ডেরিভেটিভ যে আইটেমগুলো অর্থাৎ ফরওয়ার্ড, ফিউচার, অপশন, সোয়াপ, তো আমরা অপশন নিয়ে কথা বলছিলাম। ডেরিভেটিভ আইটেমের ক্ষেত্রে আমি আপনাকে একটা ছক আগে দেখাই। এই যে ডেরিভেটিভ, এটা একটানে নিচে নেমে গেছে, কিভাবে, ফেয়ার ভ্যালু থ্রু পিএল। এখানে আর কিছু কোনো প্রশ্ন করবেন না, এটা নিশ্চয়ই বুঝতে পারছেন। আর আমাদের এখানে যেটা ছিল যে ডেরিভেটিভ, আমি তো স্লাইডগুলো হয়তো দ্রুত দেখাইছি সময়ের কারণে, এখানে লেখা আছে দেখেন, অল ডেরিভেটিভ উইল বি মেজার্ড এট ফেয়ার ভ্যালু থ্রু পিএল। তো এবার আসেন আমাদের লাস্ট যে কোশ্চেনটা, এটা ডেরিভেটিভ নিয়েছিল। কোশ্চেনে বলছে যে একটা 1 লাখ কল অপশন কিনছে 1 টাকা 25 পয়সা করে, তারপর সেই কল অপশনের ভ্যালু হয়ে গেছে 1 টাকা 60 পয়সা। এখন আপনি ব্যালেন্স শিটে কীভাবে দেখাবেন? তো আমি এফবিপিএল, এফবিওসিআই নাকি অ্যামোর্টাইজ কোনটা দেখাবো, এটা আমাকে কোনো চিন্তা করার দরকার নেই। ডেরিভেটিভ মানে এটা এফবিপিএল হবে। তো এফবিপিএল কীভাবে দেখাতে হয়, অ্যাসেটের ভ্যালু বাড়ায় দেখাবো যেহেতু লাভ হয়েছে, আর পিএলে যে পরিমাণ ডিফারেন্স হয়েছে সেই ডিফারেন্সের পরিমাণ পিএলে ইনকাম দেখায় দেবে। ক্লিয়ার? হ্যাঁ, ক্লিয়ার। থ্যাংক ইউ। আর লস হলে তো আবার আমরা ওই যে অ্যাসেটের ভ্যালু কমায় দেখাইতাম, তাই না? লস হলে অ্যাসেটের ভ্যালু কমায় দেখাবো, আর ইনকাম না দেখে এক্সপেন্স দেখাবো, পিএলএ চার্জ করবো। তো আরো কারো প্রশ্ন থাকলে বলতে পারেন, আমরা এর মধ্যে দ্রুত শেষ করে দেবো আর কি, যদি না বুঝে থাকেন। অন্তত ক্লাসিফিকেশনটা মানে আমার যে টার্গেট ছিল এটা আমি কতটুকু পূরণ করতে পারছি আপনারা একটু যদি মূল্যায়ন করেন, যে এই ছকটাকে এখন পড়লে বুঝতে পারবেন কিনা, এটাই ছিল আমার মূল টার্গেট। আন্ডারস্ট্যান্ডেবল হচ্ছে এখন। নিজে একটু দেখতে হবে হয়তো। আমি দেখাইছি 1 ঘন্টায়, আপনার আসলে নিজে একটু ধীরে ধীরে 2 ঘন্টায় করতে হবে, তাহলে পারবেন। বা এখন বইও দেখতে পারেন। ঠিক আছে, ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। প্রেজেন্টেশন তো শেয়ার করবেন না? জি।